হ্যালো এভরিওয়ান, হিস্ট্রি চ্যাপ্টার 7 মানে 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর যে আন্দোলন হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে পড়বো। আমি জানি তোমাদের এখন একদম মানে লাস্ট মোমেন্টে চলে এসেছো তোমরা মাধ্যমিকের আগে, তো আমি আর কিচ্ছু এক্সট্রা বলবো না, আমি ডাইরেক্ট চ্যাপ্টারে ঢুকে যাচ্ছি। সো এই চ্যাপ্টারটাতে আমরা কি পড়বো সেটা অলরেডি লেখাই রয়েছে যে 20 শতকের ভারতে এই যে তিনটে গ্রুপ মানে নারীদের কি অবস্থা ছিল, ছাত্ররা কি করছিল সেই সময়, এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা নাকি অস্পৃশ্যতার শিকার হয়েছিল, মানে সমাজে তারা প্রায় একঘরে হয়ে পড়েছিল। তো এই তিনটে দলের কি ভূমিকা ছিল, মানে আমরা যে সময়টা নিয়ে কথাবার্তা বলছি, আমরা তো একটা ব্রিটিশরা যে ভারতে ছিল সেই একটা লম্বা সময় নিয়ে পড়ছি, তোমাদের সিলেবাসে সেটাই রয়েছে। তো যেরকম আগের চ্যাপ্টারে আমরা কৃষকদের পড়লাম, শ্রমিকদের পড়লাম, বামপন্থীদের পড়লাম, একইভাবে এই চ্যাপ্টারটাতে পড়বো হচ্ছে নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে কি করছিল। তো আমাদের যেটা বললাম আমি সেটাই এখানে দেওয়া রয়েছে, এই তিনটে গোষ্ঠীর কথা। আচ্ছা, এইবারে আমরা লাস্ট চ্যাপ্টারেও যেটা করেছিলাম যে পরপর চারটে আন্দোলন মানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন, এই চারটে সময়ের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা এই গ্রুপগুলো কি কি করছিল আমরা সেটা জানবো। মানে প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে যে নারী। তো বঙ্গভঙ্গ বিরোধীতে নারীর কি ভূমিকা ছিল, অসহযোগে নারীর কি ভূমিকা ছিল, আইন অমান্যতে নারীর কি ভূমিকা ছিল, এবং ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে নারীর কি ভূমিকা ছিল। এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু আমরা মানে প্রত্যেকটা গোষ্ঠীর কথা এই চারটে আন্দোলনের পরিপ্রেক্ষিতে পড়বো। তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে নারীর কথা বলতে গেলে আমরা কয়েকজন, অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, বাট কয়েকজনের কথাই আমরা পড়বো। যার মধ্যে প্রথম হচ্ছে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী তোমরা থ্রু আউট দ্য সিলেবাস ওনার ব্যাপারে কিন্তু অনেক কিছুই পড়েছো। তারপরে দেখবো যার কথা সেটা হচ্ছে যে মাদাম কামা। ঠিক আছে, তো সরলা দেবী চৌধুরানী কি, উনি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সদস্যা ছিলেন। তো তার ফলে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে আমি সাইডে দাঁড়াচ্ছি তোমরা দেখতে পাবে তাহলে। তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির যে অলরেডি একটা আমরা তো দেখেছি যে স্বাদেশিকতার বিভিন্ন পর্যায়ে ঠাকুর বাড়ির বিভিন্ন মানে সদস্য আর কি যুক্ত ছিলেন। তো অবভিয়াসলি সেই পরিবারে একটা ওই কি বলবো জাতীয়তাবাদীর যে একটা বোধটা, সেই স্বাদেশিকতার বোধ বা দেশাত্মবোধ বা দেশপ্রেম, এই বিষয়গুলো ওই পরিবারে অলরেডি ছিল। তো উনিও কিন্তু ওটা দেখতে দেখতে বা ওইটা বুঝতে বুঝতেই বড় হয়েছিলেন। তো তার ফলে উনি কি কি করেছিলেন না, প্রতাপাদিত্য উৎসব মানে ওনার উল্লেখযোগ্য কিছু কাজ যেগুলো উনি করেছিলেন এই স্বাদেশিকতা বোধটাকে আরো জাগানোর জন্য যুব সম্প্রদায়ের মধ্যে। প্রতাপাদিত্য উৎসব চালু করেন, বীরাষ্টমী ব্রত উৎসব পালন করেন, ভারত স্ত্রী মহামণ্ডল এটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে উনি মেয়েদের মানে যাতে সার্বিকভাবে অগ্রগতি হয়, উন্নতি হয়, তার জন্য উনি বিভিন্ন রকমের জিনিসপত্র চালু করেছিলেন। বিভিন্ন ধরনের জিনিসপত্র মানে ধরো স্বাস্থ্য চর্চা, সেই সময় মেয়েদের শরীর চর্চা বা স্বাস্থ্য চর্চা এগুলো কিন্তু মানে কি ধরা হতো যে মেয়েরা বাড়িতে বাড়ির কাজকর্ম করবে, তো বাট উনি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে যে স্বাস্থ্য চর্চার দিকে নজর দিতে হবে এইভাবে মেয়েদের অগ্রগতির জন্য চিন্তা ভাবনা উনি করেছিলেন, এবং তার জন্য তিনি নিজের বাড়িতেই কিন্তু ব্যায়ামাগার বা যেটাকে বলে জিম সেটা ওনার কিন্তু ছিল। তারপরে উনি মানে মেয়েদের আরো কি কি শেখার জন্য উনি মানে করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, যেরকম ধরো অসি চালনা, তারপরে লাঠি ছুরি খেলা, কুস্তি, শরীর চর্চা প্রভৃতি যাতে মেয়েরাও শেখে এই বিষয়টার উপর কিন্তু উনি নজর দিয়েছিলেন। তিনি ভারতী পত্রিকা সম্পাদনা করতেন, এবং এছাড়া উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি লক্ষ্মীর ভান্ডার বা স্বদেশী স্টোর স্থাপন করেন। কেন না, এদেশের জিনিসপত্র যাতে মানুষজন কিনতে পারে বা বিক্রি করতে পারে, এদেশের পণ্য মানে স্বদেশী পণ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এগুলো উনি করেছিলেন। তারপরে আসবো মাদাম কামার কথা। মাদাম কামা বিখ্যাত, প্রথম কথা মাদাম কামা বিভিন্ন কারণের জন্য বিখ্যাত। প্রথম যেটা ওনার সেটা হলো উনি বাইরের মানে বিদেশের মাটিতে, ভারতবর্ষের বাইরে গিয়ে উনি ভারতের যে মানে কি বলবো ভারতের যে জাতীয় আন্দোলন বা ভারতের যে এই এত সমস্যা, এই বিষয়টাকে উনি বিদেশের মাটিতে গিয়ে কিন্তু মানে পুরো বিষয়টাকে আর কি কি বলবো মানে ওখানে উনি এই আন্দোলনটাকে, বিপ্লবী আন্দোলন বা জাতীয়তাবাদী আন্দোলনটা, সেটা উনি ওখানে গিয়ে তুলে ধরেছিলেন। কিরম ভাবে করেছিলেন না, উনি 1907 সালে জার্মানিতে যখন তোমার একটা সম্মেলন চলছিল, সমাজতান্ত্রিক সম্মেলন চলছিল, ঠিক আছে, জার্মানি স্টুটগার্টের কথা। তো
তো সেখানে উনি সেই সম্মেলনে গিয়ে ভারতের তেরঙ্গা পতাকা, যেটাতে নাকি বন্দে মাতরম লেখা ছিল, তো ভারতের সেই স্বাধীনতার পতাকা, ঠিক আছে, বন্দে মাতরম লেখা তেরঙ্গা জাতীয় পতাকা উনি উত্তোলন করেছিলেন বিদেশের মাটিতে, জার্মানির স্টুটগার্ট শহরে গিয়ে। তার মানে কি ভারতের বাইরেও ভারতের এই জাতীয়তাবাদী যে আন্দোলন বা গণ আন্দোলন যেটা চলছে, এত মানুষের যে সমস্যা হচ্ছে বা ব্রিটিশরা যে অত্যাচার করছে, এই পুরো বিষয়টাকে উনি কিন্তু বিদেশের মাটিতে গিয়েও তুলে ধরেছিলেন। তো সেটার স্বরূপ উনি কি করেছিলেন না, বন্দে মাতরম লেখা একটা জাতীয় পতাকা তেরঙ্গা আমাদের দেশের আর কি তখন যেটা ছিল, তো সেটা উনি সেখানে নিয়ে গিয়ে স্থাপন করেছিলেন। তখন কিন্তু ভারত স্বাধীন হয়নি, কিন্তু তখন ওই বন্দে মাতরম লেখা একটা পতাকা নিয়ে গিয়ে উনি স্থাপন করেছিলেন। আচ্ছা, এছাড়াও উনি বিপ্লবীদের বিভিন্ন রকম ভাবে প্রশিক্ষণ দিতেন, ঠিক আছে। তার মানে কি, মানে পুরো আমরা যেটা দেখলাম যে উল্লেখযোগ্য কীর্তি ওনার কি, যে ভারতেই শুধু না, ভারতের বাইরেও ভারতের এই পুরো বিষয়টাকে উনি তুলে ধরেছিলেন। আর ওনাকে কিন্তু ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। নেক্সট আসবো সরোজিনী নাইডুর কথায়। সরোজিনী নাইডু খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উনি কিভাবে কি কি করেছিলেন, তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, মানে উনি প্রায় প্রত্যেকটা স্টেপেই কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকেই শুরু হয়েছিলেন এবং উনি 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং উনি ছিলেন প্রথম মহিলা সভাপতি, মানে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, ঠিক আছে। আচ্ছা, তারপরে উনি আইন অমান্য আন্দোলনের সময় ধর্ষানা লবণগোলা, যে তোমার মানে আইন অমান্য আন্দোলনের যে ডান্ডি অভিযানের পর যে ধর্ষানা লবণগোলা অভিযান হয়েছিল, সেটাতে উনি নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে উনি আবার ভারত ছাড়ো আন্দোলনেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটা স্টেপেই কিন্তু উনি অংশগ্রহণ করেছেন। এবং এর পরে উনি ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরে আগ্রা, সংযুক্ত প্রদেশ এবং অযোধ্যার গভর্নর ছিলেন, ঠিক আছে। কিছুদিন উনি ওখানেও গভর্নর ছিলেন এবং উনি ভারতীয় মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। এছাড়াও ওনার লেখা কিছু উল্লেখযোগ্য বই হলো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য ব্রোকেন উইংস, এগুলো কিন্তু ওনারই লেখা। আচ্ছা, তারপরে আসবো হচ্ছে মুথুলক্ষ্মী রেড্ডির কথা। তো মুথুলক্ষ্মী রেড্ডি ছিলেন একজন, পেশায় উনি ছিলেন চিকিৎসক, ঠিক আছে। মাদ্রাজ প্রেসিডেন্সি, তখন যে আমরা জানি যে ব্রিটিশদের সময় যে প্রিন্সলি স্টেটস আর প্রভিন্সেস এরকম যে ভাগে বিভক্ত ছিল, তো সেই মাদ্রাজ প্রেসিডেন্সির উনি একজন চিকিৎসক ছিলেন, ঠিক আছে, পেশায় ডাক্তার ছিলেন। উনি ছিলেন ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য এবং মহিলাদের ভোটদানের যে বিষয়টা, এই বিষয়টার উপর উনি কিন্তু মানে গুরুত্ব দিয়ে উনি এটাকে চালু করতে বলেছিলেন। এই বিষয়ে উনি কিন্তু কাজ করেছিলেন। মানে কি, ভোট দানের যে বিষয়টা, সেটা প্রথমে কিন্তু মহিলাদের হাতে এই ক্ষমতাটা ছিল না গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে, বাট মুথুলক্ষ্মী রেড্ডি উনি কিন্তু প্রথম এটা চালু করেন। এছাড়াও আরেকটা যেটা, সেটা হচ্ছে দেবদাসী প্রথার বিলোপ সাধনের জন্য উনি কিন্তু সচেষ্ট হয়েছিলেন। এরপরে আসবো অসহযোগ আন্দোলনের সময় নারীদের কি ভূমিকা ছিল। তো অলরেডি আমরা অসহযোগ আন্দোলনের যেটা কনসেপ্ট সেটা জানি, যে গান্ধীজি কি বললেন, যে আর মানে আমরা ওদের কোনো রকম ভাবেই সহযোগিতা করব না, যেটাকে ইংলিশে বলে নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে। আমরা ওদের কোনোভাবেই সহায়তা মানে সহযোগিতা করব না, মানে ওদের কোনো প্রতিষ্ঠানে আমরা কাজ করব না, আমরা পড়বো না, আমরা চাকরি করব না, বা ওদের কোনো দ্রব্য আমরা ব্যবহার করব না। যা করার আমরা স্বদেশী জিনিসপত্র নিয়ে করব, স্বদেশী প্রতিষ্ঠান গড়ে তুলব, স্বদেশী শিল্প, স্বদেশী কৃষি, সমস্ত কিছু এদেশ থেকেই আমরা করব, আমরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হব, আমরা ব্রিটিশদের কোনো কিছুতেই আর অ্যাক্টিভলি থাকবো না। তার ফলে আমরা কি এইভাবেই ওদেরকে অসহযোগিতা করব, তা যাতে করে ওরা এখান থেকে চলে যায়। খুব সিম্পল সেন্সে এটাই হচ্ছে মানে। তো সেই সময় নারীদের কি ভূমিকা ছিল না, এই যে বললাম বয়কট ও স্বদেশী, বয়কট ও স্বদেশী কথাটার মানে আমি কিন্তু অলরেডি বললাম এক্ষুনি, যে বয়কট করো, ওদেরকে বয়কট করো, ব্রিটিশ সমস্ত ইংলিশ দ্রব্য বয়কট করো এবং এদেশীয় যে জিনিসপত্র সেগুলোকে ব্যবহার করা শুরু করো, স্বদেশী, ঠিক আছে। তো তার ফলে কি নারীরাও কিন্তু বিদেশি দ্রব্য বয়কট এবং স্বদেশী দ্রব্য গ্রহণের জন্য এই আন্দোলন করেছিলেন। এছাড়াও নারীরা পিকেটিং এ অংশগ্রহণ করেছিলেন, বিভিন্ন জায়গায় ধরো বাইরে গিয়ে ধর্নায় বসা, যে ভেতরে ঢুকতে দেবো না, বা মানে সেই প্রতিষ্ঠানকে আমরা চালাতে দেবো না যেগুলো বিদেশি ছিল। এছাড়াও এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নাম হলো সরোজিনী নাইডু, কমলাদেবী চট্টোপাধ্যায় ইত্যাদি মহিলাদের নাম কিন্তু উল্লেখযোগ্য এই স্বদেশী এবং বয়কট স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে। আচ্ছা, এই সময়ে মহিলারা কিছু কিছু বিক্ষোভ কর্মসূচিও গ্রহণ করেছিলেন, যেরকম যে এই সময় প্রিন্স অফ ওয়েলস বা ইংল্যান্ডের যুবরাজ,
ঠিক আছে, ভারতে যখন এসেছিলেন, তো সেই সময় তার আশাকে ঘিরে কিন্তু মানে প্রকাশ্য রাজপথে, মানে হচ্ছে সবার সামনে পুরো রাস্তায় বেরিয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এবং কারা করেছিলেন? বাসন্তী দেবী এবং উর্মিলা দেবী। খুব গুরুত্বপূর্ণ এই নামগুলো কিন্তু তোমরা শুনেছো এর আগে। ঠিক আছে, তো সেই বোম্বাই এবং কলকাতার মানে একদম রাস্তায় আর কি, মেইন তোমার হাইওয়েতে গিয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও কিছু কিছু গঠনমূলক কর্মসূচিও কিন্তু মহিলারা করেছিল। যেরকম ধরো, যেহেতু আমরা বিদেশি পণ্যকে করছি, মানে ত্যাগ করছি, তাহলে আমাকে এদেশের তো কিছু কিছু চালু করতে হবে। সেই জন্য কি করা হয়েছিল না, চরকায় সুতো কাটা, মানে আমরা এদেশেই ভারতীয়দের যে জামা কাপড়, সুতি বস্ত্র, সেটা আমরা এদেশেই বানাবো। তো তার জন্য তো তার ব্যবস্থাটা তো করতে হবে, কারণ ব্রিটিশরা কি করছিল, ব্রিটিশরা এখান থেকে তুলো কিনে নিয়ে গিয়ে ওদের ওখানে জামা টামা বানিয়ে সেই বস্ত্রগুলো এনে এখানে বিক্রি করে তাদের একটা মার্কেট বা বাজার বানিয়েছিল। তো তখন কি করা হলো যে না, এদেশেই চরকায় সুতো কেটে আমরা কাপড় বুনবো, যাতে করে আমরা আমাদের জামা কাপড়টা আমরা নিজেরাই বানাতে পারি। তাতে করে কি হবে, আমরা ওদের উপরে ভরসা করব না। তো এই সময় এই বোনা বুনি বা সেলাই ফোড়াইয়ের জন্য মেয়েদের প্রচুর রকম উৎসাহ দেওয়া হতো গ্রামের মহিলাদের। তো এইরকম কিন্তু কিছু কিছু গঠনমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তাহলে আমরা মহিলাদের কি কি দেখছি? বয়কট ও স্বদেশী আন্দোলনে ডাইরেক্ট যোগদান করেছে, বিক্ষোভ কর্মসূচিতে রাস্তায় বেরিয়ে যোগদান করেছে, গঠনমূলক কর্মসূচি যেরকম গ্রামের মহিলাদের চরকায় সুতো কাটা, কাপড় বোনা, এগুলোতে উৎসাহিত করছে। এছাড়া নারী সংগঠন এই সময় কিছু কিছু গড়ে উঠেছিল, যেরকম সরোজিনী নাইডুর নেতৃত্বে গড়ে উঠেছিল ভারতীয় মহিলা সমিতি, এটা আমরা একটু আগেও পড়লাম। এবং এছাড়াও কলকাতায় কর্মমন্দির, নারী সত্যাগ্রহ সমিতি, এই সমস্ত বিভিন্ন তোমার নারী সংগঠন কিন্তু গড়ে উঠেছিল, এবং এই সমস্ত কিছুর মাধ্যমে মহিলারা কিন্তু এই আন্দোলনে যোগদান করতেন। নেক্সট আসবো আইন অমান্য আন্দোলনের সময় নারীদের কি ভূমিকা ছিল। তো সেম ওয়েতে যেরকম আমরা তোমার অসহযোগ আন্দোলনটাও পড়লাম, মানে একটা জিনিস মাথায় রাখবে, অসহযোগ আন্দোলনের মেইন কথা ছিল হচ্ছে বয়কট করব এবং এদেশীয় জিনিসপত্র আমরা ব্যবহার করব। whereas আইন অমান্য আন্দোলনে কি ছিল, আইনটাকে অমান্য করে আমরা আন্দোলন করব, মানে যে সমুদ্রের জল তুলে লবণ তৈরি করা যাবে না, এই আইনটাকে ভেঙে গান্ধীজি কিন্তু এটা করে দেখিয়েছিলেন যে না, করা যাবে। তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স অসহযোগ আন্দোলন আর আইন অমান্য আন্দোলনের, রাইট? তো আইন অমান্য আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ কিছু কিছু মহিলার নাম, আবার সেই সরোজিনী কয়েকজনের নাম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদেরকে বলতে হবে। সরোজিনী নাইডু, কমলাদেবী চট্টোপাধ্যায়, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কমলা নেহেরু প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। আচ্ছা, লবণ আইন ভঙ্গ, যেটা অলরেডি বললাম, যে ডান্ডি অভিযান যেটা মহাত্মা গান্ধীর ছিল, উনি হেঁটে গিয়ে সমুদ্র জল তুলে লবণ তৈরি করে দেখিয়েছিলেন যে আমরা তোমাদের আইনটাকে মান্য করছি না। এবং এই সময় সরোজিনী নাইডুরও ধর্ষানা লবণ গোলা, যেটা তোমার সত্যাগ্রহ আর কি, সেইটা কিন্তু ধর্ষানা লবণ গোলা অভিযান, সেটাও কিন্তু ওই একই সময়ে হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিভিন্ন মহিলারা বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতেও এ সময় অংশগ্রহণ করে। আগেরটাতেও কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল, মানে মেইনটা হচ্ছে বয়কট ও স্বদেশী বিক্ষোভ কর্মসূচি, এক্ষেত্রে মেইনটা হচ্ছে লবণ আইন ভঙ্গ, যেটা আইন অমান্য আন্দোলনের মেইন বিষয়বস্তু। দেন अगेन বিক্ষোভ কর্মসূচি। তো বিক্ষোভ কর্মসূচিতে কি করছিল না, বিভিন্ন ধরো ওদেশীয় যে প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, যেখানে ধরো ওদের বাজার রয়েছে, মানে ওরা বিক্রি করছে ওদের দেশে জামা কাপড়, বা বিভিন্ন যে তোমার লিকারের দোকান ছিল, তো সেখানে গিয়ে মহিলারা কিন্তু পিকেটিং এ অংশগ্রহণ করে, মহিলারা পিকেটিং এ অংশগ্রহণ করছিল, মানে কি তারা কিন্তু যথেষ্ট সক্রিয়ভাবে তখন আন্দোলনে অংশগ্রহণ করছে। এবং বিভিন্ন শহরে, ঠিক আছে, বিভিন্ন শহরে, মানে শুধুমাত্র যে একদম নিম্নবিত্ত পরিবারের মহিলারাই বেরিয়ে বেরিয়ে গিয়ে আন্দোলন করছে এরকম কিন্তু না, আমরা দেখেছি যে উচ্চ নেতৃত্ব যারা ছিল তারাও যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের, এবং এই যে বিক্ষোভ কর্মসূচি যেগুলো চলছে, মানে পিকেটিং এ অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন শহরের মহিলারা, বিভিন্ন শহরের বেশ ভালো ভালো পরিবারের মহিলারাও কিন্তু যোগদান করেছিলেন। তার মানে কি, আন্দোলনটা আস্তে আস্তে বাড়ছে এবং মহিলাদের কিন্তু একটা যথেষ্ট জোরালো একটা জায়গা ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে কৃষক নারীদের অংশগ্রহণ। তো এই যে আমি এলাহাবাদ, লাহোর, দিল্লি এই সমস্ত জায়গার মহিলাদের কথা বললাম, তো শুধু কিন্তু ওরাই না, আবার কৃষক পরিবারের ধরো যারা যারা মানে ছিল, যারা যারা মহিলা ছিলেন আর কি, তারাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। যেরকম মেদিনীপুরের ঘাটাল, কাথি, তমলুক, এই জায়গাগুলোর নাম একটু একটু দিতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত জায়গার যারা কৃষক পরিবারের নারী, মানে ঠিক আছে, কৃষক পরিবারের মানে চাষির ওয়াইফ বা যে নিজেই চাষ করছে এইরকম আর কি, তারাও কিন্তু ওই আইন অমান্য করে লবণ প্রস্তুত করে এবং বিক্রি করেছিল।
পুরো পুরো ব্রিটিশদের পুরো প্রশাসনটাকে অমান্য করে, অগ্রাহ্য করে। এবং এই সময় কিছু কিছু নারী সংগঠনও গড়ে উঠেছিল। আমরা আগেরটার ক্ষেত্রেও পড়েছি নারী সংগঠন, এক্ষেত্রেও বলবো কিরকম, মানে একই পয়েন্টের এপিট আর ওপিট এরকম ভাবে চলছে, বাট জিনিসগুলো আলাদা, ঠিক আছে, বেসিক কনসেপ্টটা কিন্তু আলাদা। তো যেরকম বোম্বাইতে দেশ সেবিকা সংঘ, বাংলায় মহিলা রাষ্ট্রীয় সংঘ, কলকাতার ছাত্রী সংঘ, এই সমস্ত কিন্তু বিভিন্ন নারী সংগঠনে আরো বেশি বেশি করে মহিলারা যোগদান করেছিল। এবং সব মিলিয়ে এই আইন অমান্য আন্দোলনের শেষে দেখা গেছিল কি প্রায়, মানে আইন অমান্য আন্দোলন হতে হতে প্রায় 17,000 শুধু মহিলা গ্রেপ্তার হয়েছিলেন। মানে পুরো ভারতের তাহলে অবস্থাটা একবার ভেবে দেখো কি হয়েছিল, রাইট? তো এই হলো আইন অমান্য আন্দোলন। এবং এবার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে মহিলাদের কি ভূমিকা ছিল না, এই সময়কার কিছু গুরুত্বপূর্ণ নাম হচ্ছে অরুণা আসফ আলী, উষা মেহতা, কমলা দেবী চট্টোপাধ্যায়, লীলা রায়, মাতঙ্গিনী হাজরা বা গান্ধী বুড়ি ইত্যাদি। তো এই সময় মধ্যবিত্ত শ্রেণীর নারীরা প্রচুর ভাবে যোগদান করেছিলেন। কিরকম না, সমস্ত সমস্ত দিক থেকে। আর আরেকটা জিনিস যেটা মহিলাদের মেইন ইয়েটা ছিল কি, তারা প্রকাশ্যেও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, আবার গোপনে, গোপনে মানে বিপ্লবীদের অস্ত্রশস্ত্র সরবরাহ করা বা বিপ্লবীদের প্রশিক্ষণ দেওয়া বা খুব গোপনে কোনো সংবাদ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরিত করা, এই সমস্ত কাজগুলো কিন্তু মহিলারা করতো। তো এই সময় প্রকাশ্যে এবং গোপনে দুভাবেই কিন্তু মহিলারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। যেরকম উষা মেহতা, একটা উল্লেখযোগ্য ঘটনা, উষা মেহতা বোম্বাইতে গোপন রেডিও কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং সেখানে গান্ধীজির বিখ্যাত স্লোগান করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই ধ্বনি কিন্তু উনি তুলেছিলেন, এটা উনি প্রচার করতেন ওখানে। এছাড়াও নারীদের সংগঠন এই সময় কি কি ছিল না, তোমার অরুণা আসফ আলী, যার কথা আমরা পড়লাম ওপরেই, এখানে আছে যেটা। তো অরুণা আসফ আলী এই সময় গোপনে জাতীয় আন্দোলন গড়ে তুলেছিলেন। মানে সেই গোপনের কি বলবো, এটাও যেমন একজন উষা মেহতা রেডিও কেন্দ্র যেমন গড়ে তুলেছিলেন গোপনে, তো সেই রকম ভাবে অরুণা আসফ আলীও কিন্তু গোপনে জাতীয় আন্দোলন উনিও গড়ে তুলেছিলেন। ঠিক আছে, কিভাবে না, 42 সালে বোম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে তেরঙ্গা পতাকা উত্তোলন করে উনি কিন্তু মানে এই আন্দোলনকে আরো জোরদার করে তুলেছিলেন, জাতীয় আন্দোলনকে। ঠিক আছে, এই নামগুলো এখানে কিন্তু দেবে, যেটা অরুণা আসফ আলী বললাম, সুচেতা কৃপালিনী ইত্যাদি, এদের নাম বলবে। আচ্ছা, এই সময় গ্রামীণ মহিলাদের মানে গ্রামীণ মহিলারা যে তোমার আন্দোলনে অংশগ্রহণ করছে, তো তাদের বিষয়টা কোথায় গেল বা তাদের দিকটা কি, আমরা তো শুধু উল্লেখযোগ্য কিছু কিছু নামের সাথে বলে যাচ্ছি। গ্রামীণ মহিলারাও কিন্তু শুধুমাত্র যে চরকায় সুতো কেটে সুতো বুনে কাপড় বুনে অংশগ্রহণ করছে এরকম কিন্তু না, তারাও কিন্তু একটি নারী সংগঠন প্রতিষ্ঠা করেছিল, যেটার নাম হচ্ছে ভগিনী সেনা। এবং এই ভগিনী সেনার কার্যকলাপটা তখন এতটাই ছড়িয়ে পড়েছিল যে শুধুমাত্র সেখান থেকেই প্রচুর নারী জেলবন্দী হয়েছিলেন এবং 84 জনেরও বেশি অত্যাচারিতা হন। মানে কি, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছিল, লাঞ্ছনা করা হয়েছিল। আচ্ছা, এই সময়ের একজন গুরুত্বপূর্ণ নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। তো মাতঙ্গিনী হাজরার ব্যাপারে আমরা এইখানটাতে পড়বো। মাতঙ্গিনী হাজরা বা যাকে আমরা নাম জানি গান্ধী বুড়ি নাম নিয়ে, তো উনি একজন 70 বছরেরও বেশি বয়স্ক একজন বৃদ্ধা ছিলেন, যিনি জাতীয় আন্দোলনে যোগদান করেছিলেন। আমাদের আজকের ডেটে দাঁড়িয়ে 70 ক্রস কোনো মানুষ বোধহয় ভাবতেও পারবেন না, খুব কম সংখ্যক মানুষই ভাবতেও পারবেন। তো তাহলে সেই সময় দাঁড়িয়ে সেই পরিপ্রেক্ষিতে উনি কিভাবে যোগদান করেছিলেন একবার ভাবো। তো গান্ধী বুড়ি প্রথমত লবণ আইন অমান্য, যেটা মানে আইন অমান্য করে উনি লবণ তৈরি করেছিলেন এবং গ্রেফতার হন। আচ্ছা, এর পরবর্তীতে উনি যে জেলবন্দি হন, তো সেটা কি কেন না, কারণটা হচ্ছে ডেফিনেটলি সরকারের বিরোধিতা করার জন্য উনি বহরমপুরে কিছুদিন জেলবন্দি থেকেছিলেন। এরপরে যেটা খুব উল্লেখযোগ্য যে তমলুক থানা অভিযান, তো উনি একটা স্বেচ্ছাসেবক ওনার দল নিয়ে, ঠিক আছে, উনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই দল নিয়ে উনি গেছিলেন তমলুক থানা দখল করতে। এবং তমলুক থানা দখল করতে যখন যান, সেখানে পুলিশ কি করে, এরকম এগিয়ে আসতে দেখে গুলি চালায়। এবং গুলি চালানোর ফলে কি হয়, পুরো দলটা, ডেফিনেটলি যদি গুলি চলে তো সবাই এদিক ওদিক ইয়ে হয়ে যাবে আর কি, ছত্রভঙ্গ যেটাকে বলে, বা একটা যে কি বলবো, একটা গ্রুপ হয়েছিল, সেটা সবাই ভয় পেয়ে তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করলো। বাট উনি কিন্তু ওখানেই দাঁড়িয়েছিলেন এবং উনি ওই গুলির সামনেও কিন্তু এগিয়ে যান।
ঠিক আছে, ভারতের জাতীয় পতাকা তখন হাতে নিয়ে সবার সামনে এগিয়ে আসেন এবং পুলিশ তাকে পরপর গুলি মানে সামনে দাঁড়িয়ে পরপর উনি গুলি খেয়েছিলেন পুলিশের। স্টিল একটা যেটা খুব বিখ্যাত কথা আছে সেটা হলো যে ওনার কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত পতাকাটা মাটিতে উনি পড়তে দেননি, গুলি খেয়ে উনি নিজে পড়ে গেছিলেন কিন্তু পতাকাটা কিন্তু ওনার হাতেই ছিল। আচ্ছা, এরপরে কিছু কিছু গুরুত্বপূর্ণ মহিলাদের ব্যাপারে প্রথমে আমরা পড়েছিলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ও পড়েছিলাম, মাঝখানে আমরা আন্দোলনগুলো পড়েছি, এবার আরেকটুখানি ডিটেইলে দেখবো কারণ কি তোমাদের সিলেবাসে এরকম করেই রয়েছে। তো তারপরে দেখবো লীলা নাগের কথা। লীলা নাগের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঢাকায় দীপালি সংঘ উনি প্রতিষ্ঠা করেন। তো ঢাকায় যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, তো দীপালি সংঘের মেইন কাজ কি ছিল, যে মেয়েদের সার্বিকভাবে অগ্রগতি, মেয়েদের উন্নতি করা, সেটা মেয়েদের শিক্ষায় শিক্ষিত করা, পড়াশোনা শেখানো, শারীরিক শক্তির বিকাশ, এছাড়া মেয়েদের প্রতি যাতে শারীরিক অবিচার বন্ধ করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দীপালি সংঘ কাজকর্ম করত। তাদেরকে তাদের শিক্ষাটা যাতে হয়, তাদের এডুকেশন বা পড়াশোনা যাতে চলতে পারে, ঠিক আছে, এই ব্যাপারটাকে এনশিওর করা। দেন তাদের হচ্ছে শারীরিকভাবে যাতে করে তারা মানে শরীর চর্চা করো বা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া বা বিভিন্ন ধরনের যাতে তারাও তালে তাল মিলিয়ে এই আন্দোলনে যুক্ত হতে পারে এবং এটাকে একটা গণ আন্দোলনে পরিণত করতে পারে, সেই জন্য কিন্তু মেয়েদের প্রস্তুত করা হতো এবং দীপালি সংঘ সেটাই করতো। তো এই সময় প্রথমে যেটা বললাম কি নারী শিক্ষা, তো নারী শিক্ষায় কিভাবে দীপালি সংঘ কাজ করেছিল না, দীপালি সংঘের আন্ডারে আর কি প্রচুর উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এই সময় তৈরি হয়েছিল। এছাড়া বিপ্লবের ক্ষেত্রে দীপালি সংঘ কি করেছিল না, বিপ্লবী আন্দোলনের জন্য, যেটা প্রথমেই বললাম, বিপ্লবী আন্দোলনের জন্য যেহেতু মেয়েদেরকে তৈরি করার একটা কথা ভাবা হয়েছিল যে শুধুমাত্র পড়াশোনা শেখানো না, বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রেও মেয়েদেরকে এগিয়ে দিতে হবে, তো সেই উদ্দেশ্যে মেয়েদের লাঠি খেলা, শরীর চর্চা, অস্ত্র চালনা, অস্ত্র জোগাড় করা, গোপনে খবরাখবর নেওয়া বা গোপন কাজকর্ম করা, বিপ্লব সংক্রান্ত, ঠিক আছে, গণ আন্দোলন সংক্রান্ত এই সমস্ত ব্যাপারে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হতো। ঠিক আছে, বৈপ্লবিক কাজকর্মের জন্য প্রশিক্ষণ দেওয়া হতো। আচ্ছা, এরপরে হচ্ছে লীলা নাগ দীপালি ছাত্রী সংঘ নামে একটি ছাত্রী সংঘ তৈরি করেছিলেন প্রথম। তারপরে বয়স্কদের জন্য কিন্তু ছাত্রী ভবন উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং বয়স্করাও যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থাও করেছিলেন। আচ্ছা, এরপরে উনি মহিলাদের জন্য গ্রন্থাগার গড়ে তোলেন, মহিলাদের পড়াশোনা বা শিক্ষার ব্যাপারটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রন্থাগার গড়ে তুলেছিলেন এবং আত্মরক্ষা সমিতি গড়ে তোলেন, মহিলাদের আত্মরক্ষা সমিতি, যাতে করে মেয়েদের এই সামাজিক যে অবিচার বা অত্যাচার হয় এটা যাতে বন্ধ করা যায়, তার জন্য আত্মরক্ষা সমিতি উনি গড়ে তুলেছিলেন। এবং পরবর্তীতে বিপ্লবী অনিল রায়ের যে স্ত্রী সংঘ, সেই স্ত্রী সংঘ সমিতির সাথে দীপালি সংঘ যুক্ত হয় এবং দীপালি সংঘ কিন্তু মহিলাদের বিপ্লবী মানে যারা বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই বিপ্লবী আন্দোলনের মহিলা শাখা হিসেবে দীপালি সংঘ কিন্তু তখন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং লীলা রায় জয়শ্রী নামে একটি পত্রিকা উনি সম্পাদনা করতেন, মানে একটা এই জয়শ্রী পত্রিকা উনি কিন্তু বিভিন্ন লেখালেখি লিখতেন এই সমস্ত বিষয়। নেক্সট আসবো প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার ভীষণ গুরুত্বপূর্ণ নাম, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে ঘটনাটা আমরা জানি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে, সেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ক্ষেত্রে প্রীতিলতা ওয়াদ্দেদার ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো উনি মানে ওনাকে এই জায়গাটা ওনাকে ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ বলা হয়। ঠিক আছে, উনি ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ ছিলেন। কেন? তার কারণটা হচ্ছে এই সূর্য সেনের নেতৃত্বে, ঠিক আছে, ওনার কথা বলতে গেলে চট্টগ্রাম যুব বিদ্রোহের কথা বলবে, এছাড়া সূর্য সেনের নেতৃত্বে মানে সূর্য সেন যখন দ্বিতীয়বারের জন্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন, সেই সেকেন্ড টাইম উনি প্রীতিলতা ওয়াদ্দেদারকে পুরো টিম দিয়ে পাঠিয়েছিলেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারই কিন্তু সেখানে নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, সেকেন্ড যেটা হয়েছিল সেখানে উনি প্রীতিলতা ওয়াদ্দেদারকেই পাঠিয়েছিলেন এবং উনি নেতৃত্ব দিয়েছিলেন এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণের যে একটা তোমার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবং সেখানে উনি মানে ওনার আন্ডারে প্রীতিলতা ওয়াদ্দেদারের আন্ডারে মোট 15 জন বিপ্লবী ছিল এবং যখন তারা আক্রমণ করে
ইউরোপিয়ান ক্লাবকে, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবকে। তো সেখানে গিয়ে টোটাল 40 জন ইউরোপিয়ান ওখানে ছিল, তার মধ্যে একজন মারা যায় এবং 11 জন আহত হয়। মানে তারা কিন্তু বেশ শক্তিশালী একটা দল হিসেবেই সেখানে গিয়েছিল। কিন্তু ফাইনালি প্রীতিলতা ওয়াদ্দেদার পুলিশের গুলিতে আহত হন এবং আহত হওয়ার পরে ধরা পড়ার আগেই উনি কিন্তু পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিজে সুইসাইড করেছিলেন এবং তার জন্য কিন্তু ওনাকে প্রথম মহিলা শহীদ বলা হয়ে থাকে। নেক্সট আসবো কল্পনা দত্ত। কল্পনা দত্ত কিন্তু খুব বিখ্যাত একটি নাম এবং কল্পনা দত্ত চট্টগ্রামেই জন্মগ্রহণ করেছিলেন এবং কল্পনা দত্তকে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু কল্পনা দত্তকে বাংলার অগ্নিকন্যা বলে মানে ওটা বলে উনি সম্বোধন করেছিলেন। তো কল্পনা দত্ত প্রথমে মানে পরপর কতজন বিপ্লবীদের সংস্পর্শে আসেন। প্রথমত পূর্ণেন্দু দস্তিদারের সংস্পর্শে আসেন, তারপরে মানে যোগাযোগ হয়, তারপরে নির্মল সেনের সঙ্গে যোগাযোগ হয় এবং ফাইনালি সূর্য সেনের সঙ্গেও কিন্তু ওনার যোগাযোগ হয়, মাস্টারদা সূর্য সেনের সঙ্গে। এবং চট্টগ্রাম যুব বিদ্রোহের ক্ষেত্রে কল্পনা দত্ত একটি গুরুত্বপূর্ণ নাম। তো ওনার উপর মেইন দায়িত্ব কি ছিল না, বিপ্লবী দলের বিভিন্ন কাগজপত্র এবং বিভিন্ন অস্ত্র শস্ত্র গোপনে রাখা সেগুলোকে এবং সরবরাহ করা, এগুলো ছিল হচ্ছে ওনার দায়িত্ব। এছাড়া একটা এরপরে গুরুত্বপূর্ণ খুব বিখ্যাত পরিকল্পনা যেটা আমরা জানি ডিনামাইট ষড়যন্ত্র। তো সেই ডিনামাইট ষড়যন্ত্রের পুরো দায়িত্বটা ওনাকেই দেওয়া হয়েছিল কল্পনা দত্তকে। সেটা কি না, ডিনামাইট দিয়ে মানে মাটির তলা দিয়ে ডিনামাইট করে তোমার যারা বন্দী বিপ্লবী নেতা রয়েছে সেই বন্দী বিপ্লবী নেতাদের মুক্ত করা হবে। ডিনামাইট ফাটিয়ে যখন সবাই এদিক ওদিক করবে তখন বিপ্লবীদের ওখান থেকে বের করে নেওয়া হবে। তো এই মাটির তলায় যে ডিনামাইট রেখে যে পুরো এই জিনিসটাকে করা, যে তারটাকে কোথা দিয়ে নিয়ে যেতে হবে বা কিভাবে কি কি করতে হবে, এই পুরো পরিকল্পনাটার কিন্তু ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বাট স্টিল তারপরে এই পরিকল্পনাটা ফাঁস হয়ে যায় এবং ফাঁস হয়ে যাওয়ার জন্য কি হলো যে কল্পনা দত্ত কিন্তু ধরা পড়েছিলেন। এরপরে কল্পনা দত্ত পরবর্তীতে ছাড়া পাওয়ার পরে যখন সূর্য সেনের সঙ্গে আবার ওনার যোগাযোগ ঘটে তখন কিন্তু সূর্য সেন বিভিন্ন কারণের জন্য তখন গ্রেফতার হন, কিন্তু কল্পনা দত্ত পালিয়ে যান এবং পরবর্তীতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এবং যখন আবার পরে উনি জেল থেকে মুক্তি লাভ করেন তখন উনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন। মানে কি বলতে চাইছে যে যতবারও গ্রেপ্তার হচ্ছে, জেলে যাচ্ছে বা ছাড়া পাচ্ছে, আবার জেলে যাচ্ছে আবার ছাড়া পাচ্ছে, থেমে কিন্তু কেউ ছিল না, আবার সে যোগদান করছে, আবার কিন্তু বিপ্লবী আন্দোলনে যোগদান করছে। তার মানে কি কতটা তাদের তাহলে সেই সময় তারা অত্যাচারিতা ছিলেন এবং কতটা নির্ভীকভাবে দেশের কাজে ওনারা এগিয়ে এসেছিলেন। ঠিক আছে, নেক্সট আসবো আজাদ হিন্দ ফৌজের ক্ষেত্রে নারীদের কি ভূমিকা ছিল। তো আমরা জানি যে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের যখন উনি আজাদ হিন্দ ফৌজের যখন দায়িত্বভার গ্রহণ করেন তো সেই সময় উনি মহিলাদের জন্য একটি ব্রিগেড তৈরি করেছিলেন এবং এই ব্রিগেডটার নাম ছিল হচ্ছে রানী ঝাঁসি রেজিমেন্ট। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সেই নির্ভীকতা মানে একদম দুঃসাহসিকতার কথা মাথায় রেখে পুরো ওই ব্রিগেডটার নাম, মহিলাদের ব্রিগেডটার নাম দেওয়া হয়েছিল রানী ঝাঁসি রেজিমেন্ট। আচ্ছা, তো এখানে এই সদস্যরা একে অপরকে রানী বলে সম্বোধন করতেন এবং এই নারী বাহিনীতে কিন্তু প্রচুর ভালো ভালো ঘরের মানে সব দিক থেকেই আর কি মহিলারা সর্বস্তর থেকে কিন্তু যোগদান করেছিলেন এবং এই বাহিনীর পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। ঠিক আছে, এবং পুরো এই তোমার আজাদ হিন্দ ফৌজের যে নারীরা যে পুরো দলটাই কিন্তু ওনার নেতৃত্বেই ছিল এবং উনি কিন্তু একজন বিশিষ্ট চিকিৎসকও ছিলেন, যেটা আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, তো এই বাহিনীর আবার দুটো ভাগ ছিল এবং টোটাল সদস্য সংখ্যা ছিল 1500। দুটো ভাগ কি, একটা হচ্ছে যোদ্ধা বিভাগ ছিল আর একটা হচ্ছে সেবা বিভাগ ছিল। ঠিক আছে, তো এদেরকে কিন্তু আবার বিভিন্ন রকম ভাবে ট্রেনিং দেওয়া হতো, 6 মাস ধরে একটা পুরো তোমার ট্রেনিং সেশন চলতো, সেই প্রশিক্ষণ দেওয়া হতো। তো এদের একটা দল আবার ছিল হচ্ছে যুদ্ধে আত্মবলিদানের জন্য তারা প্রস্তুত থাকতে, সেটাকে বলা হতো আত্মাহুতি শাখা বা সুইসাইড স্কোয়াড। মানে কি যুদ্ধক্ষেত্রে গিয়ে যে কোনো পরিস্থিতিতেই তারা হচ্ছে সুইসাইড করে মানে ধরা পড়বে না, যাও করতে যাও তারা পড়বে না, ধরা পড়ার আগেই যদি ধরা পড়ার মুহূর্ত আসে তাহলে সুইসাইড করে নেওয়াটা অনেক বেটার। তো সেই সুইসাইড স্কোয়াড বা আত্মাহুতি শাখার জন্য কিন্তু ওনারা এরকম একটা দল ওনাদের আলাদা করে থাকতো। তো এই টিম থেকে
80 জন বাছাই করা মহিলা সৈনিক নিয়ে ফাইনালি মানে এই যে 80 জন যে বাছাই করা মহিলা সৈনিক তাদের নিয়ে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কারা কারা ছিলেন, শিপ্রা সেন, রানু ভট্টাচার্য, মীরা গাঙ্গুলি ইত্যাদি হচ্ছেন বাঙালি মহিলা সৈনিক ছিলেন, এবং তাদের নিয়ে সুভাষচন্দ্র বসু কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। ঠিক আছে, ভারত অভিযানে উনি গিয়েছিলেন। আচ্ছা, এবং এই আজাদ হিন্দ বাহিনীর যে ইম্ফল অভিযান হয়েছিল সেখানে ঝাঁসি রানী ব্রিগেডের একটা টিম কিন্তু সেখানেও অংশগ্রহণ করেছিল। তার মানে কি শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু মহিলারা এরকম ভাবেই জাতীয় আন্দোলনে যোগদান করেছিল। আচ্ছা, এই গেল মহিলাদের কথা। এবারে আসবো ছাত্রদের কি ভূমিকা ছিল। তো প্রথমে দেখবো বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের কি ভূমিকা। তো সেই একই ব্যাপার, ঠিক আছে, বয়কটের আদর্শ প্রচার করা, যে বয়কট করো, সমস্ত কিছু বিদেশি দ্রব্য হ্যানত্যান যা আছে সেগুলো বয়কট করো। এছাড়া এই সময় বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে। ঠিক আছে, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন, বা কলকাতা যে সমস্ত কলেজগুলো ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো কলকাতায় ছিল, সেখানে বিভিন্ন ছাত্র বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে। আচ্ছা, তারপরে ধরো এদেশীয় দ্রব্য বিক্রয় করার জন্য এই ছাত্ররা টোটাল 75টা শাখা বানিয়েছিল, এবং মানে বিভিন্ন জায়গার বিভিন্ন পুরো ইয়েতে আর কি এদেশের দ্রব্যগুলোকে বিক্রি করার জন্য, যাতে করে কি ওদেশের, কেন কি আমরা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কথা পড়ছি, যাতে করে ওদেশের মানে বিদেশি জিনিসগুলো হচ্ছে বয়কট করা হয় এবং এদেশের জিনিসগুলোকে বেশি বেশি করে বিক্রি করা যায়। এছাড়া এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, অ্যান্টি সার্কুলার সোসাইটি। তো কি হয়েছিল, ছাত্ররা তখন এত দলে দলে যোগদান করছে যে সেই ছাত্রদেরকে দমন করার জন্য ব্রিটিশ সরকার নীতি গ্রহণ করেন। কি কি নীতি গ্রহণ করেন? আচ্ছা, এই অ্যান্টি সার্কুলার সোসাইটিরই কিন্তু এইখানটা একটুখানি ডিটেইলে দেওয়া আছে। ঠিক আছে, তো কি কি নীতি গ্রহণ করেছিলেন না, দমন করার জন্য প্রথমেই R.W. কার্লাইল, ঠিক আছে, উনি একটা সার্কুলার পাঠালেন। এই সার্কুলারে বলা হলো যে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র রয়েছে তাদের প্রচুর, মানে যারা আন্দোলন করবে তাদেরকে প্রচুর কঠোর শাস্তি দেওয়া হবে। এর পরবর্তীতে আবার ওই একই সালে 1905 সালে এর পরবর্তীতে পেডলার, শিক্ষা অধিকর্তা পেডলার তখন একটা সার্কুলার পাঠালেন, কি না, যারা পিকেটিং করবে যে সমস্ত ছাত্ররা তাদেরকে কলেজ থেকে বের করে দিতে হবে। এর পরবর্তীতে আবার সেই একই বছর পিসি লায়ন ছাত্রদের আচরণ বিধি সংক্রান্ত, মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে গেলে ছাত্ররা কি কি কাজ করতে পারবে, কি কি কাজ করতে পারবে না, তাদের আচার আচরণ কিরকম হওয়া উচিত, সেই আচরণ বিধি সংক্রান্ত নির্দেশ জারি করেন। তো এই তিনটে যে সার্কুলার, ঠিক আছে, কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, লিয়ন সার্কুলার, এটা হচ্ছে কার্লাইল সার্কুলার, এটা হচ্ছে পেডলার সার্কুলার, আর লাস্টলি হচ্ছে লিয়ন সার্কুলার। তো এই তিনটে সার্কুলারের এগেনস্টে সেই বছরেই শচীন্দ্র প্রসাদ বসুর উদ্যোগে গড়ে উঠলো অ্যান্টি সার্কুলার সোসাইটি। এবং এই অ্যান্টি সার্কুলার সোসাইটির মেইন ফান্ডা কি ছিল, এই যে সমস্ত ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে কলেজ থেকে, বা যাদের শিক্ষা থামিয়ে দেওয়া হচ্ছে, বা যাদের ধরো এরকম বিভিন্ন দমনমূলক নীতি যাদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে, তাদেরকে হচ্ছে তাদের ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, তারা যাতে সঠিকভাবে থাকতে পারে, এই জিনিসটাকে এনশিওর করা, সেইটার জন্যই কিন্তু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে উঠেছিল। ঠিক আছে, যে এই সমস্ত ছাত্ররা যাতে সঠিকভাবে আবার তাদের পড়াশোনাটাকে চালাতে পারে, বা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে উঠেছিল। আচ্ছা, এরপরে কি হলো না, এই তোমার মানে অ্যান্টি সার্কুলার সোসাইটির পরবর্তী ঘটনায় দেখা গেল যে তোমার ছাত্ররা মানে কি হচ্ছে, তখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যে যোগদান করছে, তারপরে যেরকম দমনমূলক নীতি তাদের উপর গ্রহণ করা হচ্ছে, তারপরেও কিন্তু কেউ থেমে থাকেনি, তারা কিন্তু ওই একইভাবে আরো বিভিন্ন বিভিন্ন তোমার সমিতি গড়ে তুলছিল। ঠিক আছে, তো এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে অশ্বিনী কুমার দত্তের যে ব্রজমোহন কলেজ ছিল, সেই ব্রজমোহন কলেজের ছাত্ররাও কিন্তু একইভাবে এই তোমার আন্দোলনে যুক্ত হয়েছিল। ঠিক আছে, এবং এই সময় স্বদেশ বান্ধব সমিতি স্থাপন করা হয়।
ছাত্র আন্দোলনের জন্য স্বদেশ বান্ধব সমিতি স্থাপন করা হয় এবং এই সমিতির শাখা শেষ পর্যন্ত কিন্তু 175টি শাখায় মানে এতটাই বেড়ে গেছিল, তাদের বিস্তার হয়েছিল যে 175টি শাখা তারা খুলে ফেলেছিলেন। আচ্ছা, এরপরে বিভিন্ন যে তোমার সমিতি গড়ে ওঠে, যেরকম অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, আত্মোন্নতি সমিতি। তো এই সমস্ত সমিতিতেও কিন্তু বিভিন্ন ছাত্ররা যুক্ত ছিলেন। খুব বিখ্যাত বিখ্যাত নাম রয়েছে, আমরা আসবো। যেরকম কলকাতা যুগান্তর সমিতির সদস্য হচ্ছে তোমার আলিপুর বোমা মামলায়, মানে এই ঘটনাটা এনারা ঘটিয়েছিলেন, যুগান্তর সমিতির যারা ছাত্র সদস্য ছিলেন। আবার কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি এনারা কিন্তু গিয়েছিলেন। তার মানে কি, ছাত্রদের বিভিন্ন রকমের অংশগ্রহণের কথা আমরা পড়ছি। তো এই ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির যে গল্পটা, যেটা আমরা দেখলাম কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে তারা অভিযুক্ত হয়েছিলেন, তো কি হয়েছিল না, যুগান্তর দল, ঠিক আছে, যেটা গড়ে উঠেছিল ছাত্রদের ছাত্র দল যেটা আর কি, তো সেই যুগান্তর দলের তোমার দুজন সদস্য হচ্ছে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু, ঠিক আছে। তো কলকাতার ম্যাজিস্ট্রেট সেই সময় ছিলেন কিংসফোর্ড। সেই কিংসফোর্ডকে হত্যা করার জন্য এদেরকে পাঠানো হয়েছিল। এবং এই যে তোমার মানে দুজন যে গিয়েছিল, সমস্যাটা কোথায় হলো, দেখো তখনকার দিনে তো আজকের ডেটের মতো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না সব দিক থেকেই। এখন যে নেট কানেকশন, তারপরে ধরো পরিবহনের মাধ্যম, তখন তা তো উন্নত ছিল না। তো সব মিলিয়ে কি হলো না, কিংসফোর্ডকে হত্যা করার বদলে কিংসফোর্ডের গাড়িতে বোমা মারতে গিয়ে গন্ডগোলটা কি হয়ে গেল, ইংরেজ ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও তার কন্যাকে, মানে তাদের গাড়িতে বোমাটা লেগে যায় আর কি। কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে কিংসফোর্ডের গাড়ির উপর বোমাটা না পড়ে কেনেডির স্ত্রী এবং কন্যা, ঠিক আছে, তারা মারা গেলেন। আর সেই সময় বেসিক্যালি কিংসফোর্ড যিনি, কেন এত গন্ডগোল আরো হয়েছিল, যে কিংসফোর্ড যিনি ছিলেন ওনাকে মুজফ্ফরপুরে পাঠানো হয়েছিল, বদলি করে দেওয়া হয়েছিল, ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তো তার মানে কি, ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কলকাতা থেকে ওইখানে গেছিলেন মুজফ্ফরপুরে, এবং সেখানে গিয়ে কিংসফোর্ডের গাড়ির বদলে কেনেডির স্ত্রী ও কন্যার গাড়িতে বোমাটা লেগে যায়। তো তার ফলে কি হলো, পুলিশের হাতে তারা ধরা পড়লেন এবং ধরা পড়ার সময় প্রফুল্ল চাকি কি করলেন, নিজের পিস্তলের গুলিতেই আত্মহত্যা করলেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়ার পরে পরবর্তীতে তার ফাঁসি হয়, যেটা আমরা জানি ক্ষুদিরাম বসুর ফাঁসি খুব বিখ্যাত একটি ঘটনা। তো সেই সময় কিন্তু এই ক্ষুদিরাম বসুর ফাঁসি এই কারণেই হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে পরবর্তী দুটো আন্দোলন, মানে অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন, এই সময় ছাত্ররা কিরকম ভাবে অংশগ্রহণ করেছিল। তো অসহযোগ আন্দোলনের সময়, ঠিক আছে, তো এই সময় এই বয়কট কর্মসূচি যে গ্রহণ করা হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে কি হলো না, বয়কট কর্মসূচিকে সফল করতে গিয়ে বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায়, যেরকম উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, আসাম, এরকম বিভিন্ন জায়গায় ছাত্ররা ওই একই, যেটা আমরা পড়ছি আর কি, তার মানে কি একটা জিনিস দেখো, বিস্তারটা বাড়ছে আস্তে আস্তে, তাই তো। বাংলার কথা পড়ছি আমরা ঠিকই, কিন্তু বাংলার থেকে কিন্তু বিস্তারটা আস্তে আস্তে বাড়ছে, পুরো ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে, কোথায় উত্তরপ্রদেশ, কোথায় আসাম, পুরো এতটা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই বিক্ষোভ মানে এই আন্দোলন ছড়িয়ে পড়ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার তোমার ছাত্ররা বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে এরাও কিন্তু চরকা ব্যবহারের কর্মসূচি গ্রহণ করে, মানে কি, এদেশে জামা কাপড় বা সুতো কাটা বা কাপড় বোনা এই ব্যবস্থাটা যদি গৃহীত হয়, এছাড়া শুধু তো বয়কট করে দিলেই হবে না, তার বিকল্প ব্যবস্থা তো গড়ে তুলতে হবে। তো তোমার জামা কাপড়ের ক্ষেত্রে যেমন এটা করা হলো, সেম ওয়েতে এদেশীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে কিন্তু ছাত্ররা বিভিন্ন কর্মসূচি গড়ে তুলেছিল। শুধুমাত্র ব্রিটিশদের শিক্ষার যে প্রতিষ্ঠান আছে ওগুলোকে বয়কট তো করে দিলাম, ঠিক আছে, তার পরিবর্তে বিকল্প হিসেবে এদেশীয় ব্যবস্থাগুলোও তো গড়ে তুলতে হবে। তো সেই বিষয়ে ছাত্ররা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, এই সময় নিখিল ভারত ছাত্র ফেডারেশন গঠিত হয় এবং এটা কি হয়েছিল না, লখনৌতে যে তোমার সারা ভারত ছাত্র সম্মেলন যে হয়েছিল, সেটা সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং এবং এই সময় তোমার নিখিল ভারত ছাত্র ফেডারেশন গড়ে ওঠে,
ঠিক আছে। এই যে সম্মেলনটা হয়েছে, সম্মেলনটা কেন গুরুত্বপূর্ণ, কারণ কি এই সম্মেলনের ফলস্বরূপই কিন্তু নিখিল ভারত ছাত্র ফেডারেশনটা গড়ে উঠেছিল এবং এই সম্মেলনে সভাপতি ছিলেন হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং ওখানে পন্ডিত জওহরলাল নেহেরু, উনি পুরো সম্মেলনটাকে উদ্বোধন করেছিলেন এবং তার ফলে তারই ফলস্বরূপে নিখিল ভারত ছাত্র ফেডারেশন গড়ে ওঠে। তো এই ছাত্র ফেডারেশনের বিভিন্ন মানে কেন গড়ে উঠেছিল, উদ্দেশ্য কি না, বিভিন্ন জায়গায়, এই যে আমরা এতগুলো জায়গার কথা পড়ছি, তো বিভিন্ন জায়গায় যাতে করে ছাত্রদের মানে মানে ছাত্রদের যাতে সমানাধিকার থাকে, মানে তারা যেহেতু তোমার এরকম দেখো যুব একটা জিনিস তখন এটা ক্লিয়ার সবার কাছে যে যুব সম্প্রদায় যতদিন না নির্ভীকভাবে এগিয়ে আসবে, এবং মানে শুধু যুব সম্প্রদায় না, কে ত্যাগ করবে, যাদের রক্ত গরম যুব সম্প্রদায় তারাই ত্যাগটা করবে বা তারাই দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে। তো দুটো তখন টার্গেট ছিল, একটা হচ্ছে যে যুব সম্প্রদায়কেও যুক্ত হতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, এবং সেকেন্ড থিং কি গণ আন্দোলন, মানে সবাইকে এর মধ্যে যুক্ত হতে হবে, তবেই গিয়ে ব্রিটিশদের ভিতটা নড়ানো যাবে। তো সেই জন্য এই যে নিখিল ভারত ছাত্র ফেডারেশন কি করলো না, বিভিন্ন মানে ছাত্রদেরকে এই দিকে উৎসাহিত করা, তাদের সমস্ত কিছু সমানাধিকারটাকে খেয়াল রেখে এই জাতীয় আন্দোলনের ক্ষেত্রে আর কি, ঠিক আছে, তারা যাতে সহযোগিতা করে সেক্ষেত্রে উৎসাহিত করা, এবং ছাত্রদের বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ভাবে, ঠিক আছে, সব দিক থেকে তাদেরকে এগিয়ে দেওয়া, মানে তাদের যাতে কোনো রকম তারা পিছিয়ে না থাকে, তাদেরকে সব দিক দিয়ে সহায়তা করা এবং এগিয়ে দেওয়া, যাতে করে এই জাতীয় আন্দোলনটা একটা পূর্ণ আন্দোলনের রূপ পায়। ওকে, নেক্সট আসবো বেঙ্গল ভলান্টিয়ার্স। বেঙ্গল ভলান্টিয়ার্স সুভাষচন্দ্র বসু কিন্তু তৈরি করেননি। সুভাষচন্দ্র বসুর, এটা খুব ভুল হয় আমাদের, তো সুভাষচন্দ্র বসুর একটা স্বেচ্ছাসেবক বাহিনী ছিল এবং সেখান থেকে এই স্বেচ্ছাসেবক বাহিনী থেকে বিভিন্ন সদস্য বা বিপ্লবীদের নিয়ে হেমচন্দ্র ঘোষ ঢাকায় গড়ে তুলেছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স বা বিভি দল, এবং এই দলের গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন সত্যগুপ্ত, এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, সূর্য সেন, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, সুরেন্দ্রমোহন ঘোষ প্রমুখ। তো এই বিভি গোষ্ঠীর কি কি কাজ ছিল না, তো এই বিভি গোষ্ঠীর যে তোমার সদস্যরা, তো এই সদস্যরা কি করেছিলেন, যে কংগ্রেসের জাতীয় যে একটা অধিবেশন হয়েছিল, ঠিক আছে, কলকাতায় যে কংগ্রেসের জাতীয় অধিবেশন হয়েছিল, সেখানে মতিলাল নেহেরুকে সামরিক কায়দায় অভিবাদন জানানো হয়েছিল। মানে এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার, সামরিক কায়দায় অভিবাদন জানানো বা সামরিক কায়দায় সম্মান প্রদান করা আর কি, সেই সময়ের ক্ষেত্রে তো তারা করে দেখিয়েছিলেন। আচ্ছা, এরপরে হয়েছিল অপারেশন ফ্রিডম। অপারেশন ফ্রিডম কি না, এই তোমার বিভিন্ন জেলে যে বন্দিরে বিপ্লবী যারা বন্দি অবস্থায় ছিল, ঠিক আছে, মানে ব্রিটিশ সরকার, ব্রিটিশ প্রশাসন তো সব বন্দি করছে না, বিপ্লবীদের যারা আন্দোলনে যোগদান করছে সব নিয়ে নিয়ে বন্দি করছে, গ্রেপ্তার হচ্ছে, তো যারা এরকম তোমার জেলে বন্দি ছিল, তো তাদের যে উপর যে অত্যাচার হচ্ছিল তার প্রতিবাদ করা হয়, ঠিক আছে, এবং এর জন্য অপারেশন ফ্রিডম নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়, মানে কি এনাদের ফ্রি করতে হবে যারা বিপ্লবী বন্দি অবস্থায় রয়েছে। এর পরবর্তীতে কি হয়েছিল, লোম্যান হত্যা। লোম্যান হত্যা কি না, বিনয় বসু উনি লোম্যানকে হত্যা করেছিলেন। এছাড়া অলিন্দ যুদ্ধ, অলিন্দ যুদ্ধ হচ্ছে বেশ বেশ উল্লেখযোগ্য একটি ঘটনা, যেটা যদি 2 মার্কসে আসে তাহলে এরকম ছোট করে দিতে পারো, বা পুরোটার সঙ্গে লিখলে ছোট করে দিতে পারো, এটাকে আমি একটু বড় করে বলছি কারণ কি এটা বড় প্রশ্নেও আসতে পারে। তো এই যে অলিন্দ যুদ্ধ, অলিন্দ যুদ্ধের খুব গুরুত্বপূর্ণ 3টি নাম হলো বিনয়, বাদল, দীনেশ, বা যেটাকে আমরা কলকাতা একটি বিখ্যাত জায়গা রয়েছে বিনয়, বাদলের বা, দীনেশের বিবাদী বাগ কলকাতায় রয়েছে। তো এই বিনয়, বাদল, দীনেশ অলিন্দ যুদ্ধ ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য নাম। তো এনারা কারা ছিলেন, এনারা ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স দলেরই সদস্য। তো এরা কি করেছিল না, কলকাতায় রাইটার্স বিল্ডিং এ ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে তখন যিনি কলকাতায় রাইটার্স বিল্ডিং এর যে জেলের মানে কারা বিভাগের যিনি ইন্সপেক্টর জেনারেল ছিলেন, সেই কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসন, ঠিক আছে, সিম্পসন ওনার নাম ছিল, তো তাকে গুলি করে হত্যা করেন।
ঠিক আছে, এই তিনজনের রাইটার্স বিল্ডিং এ ঢুকে এরকম একটি দুঃসাহসিক কাজ করেন। এবং তারপরে কি হলো না, শুধু সিমসনকে গুলি করে হত্যা করেছিলেন এরকম না, অবভিয়াসলি গোলাগুলিতে আরো অনেক ইংরেজ কর্মচারী কিন্তু বেশ উচ্চপদস্থ কর্মচারীরাই আহত হন। তো তারপরে কি হবে, পাল্টা একটা ব্যাপার আসবে, সেটা এসেছিল কি হয়েছিল না, লালবাজার থেকে পুলিশ এসে এই রাইটার্স বিল্ডিং এর বারান্দায় ওই বিনয় বাদল দীনেশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয় বা যুদ্ধে লিপ্ত হয়। ঠিক আছে, তো এই যে রাইটার্স বিল্ডিং এর অলিন্দে লালবাজারের পুলিশ এবং বিনয় বাদল দীনেশের মধ্যে যে একটা যুদ্ধ হয়, সশস্ত্র যে একটা তোমার যুদ্ধ হয়, সেটাই হচ্ছে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটাই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধে কি হলো, পুলিশ তিনজনকে ঘিরে ফেললো, কারণ কি তারা সশস্ত্র বাহিনী আর লালবাজারের পুরো টিম যদি আসে তো সেখানে তিনজন মানুষ কি করবে। তো প্রথমে কি হলো যে এই যখন সিমসন এবং প্রচুর উচ্চপদস্থ কর্মচারী মারা গেল, তো বিনয় বাদল দীনেশের সঙ্গে যুদ্ধটা শুরু হলে ওই রাইটার্স বিল্ডিং এই পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। ঠিক আছে, তো ঘিরে ফেলার পরে কি হলো, প্রথম যেটা যে বাদল যিনি ছিলেন সেই বাদল গুপ্ত, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। তো বাদল গুপ্ত কি করলো, বাদল গুপ্ত প্রথমেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন, এবং বিনয় বসু এবং দীনেশ গুপ্ত এরা কি করলো, এরা চেষ্টা করলো কি পিস্তল দিয়ে আত্মহত্যা করতে। ঠিক আছে, পিস্তল দিয়ে সুইসাইড করতে। তো এইটা করার পরে বিনয় কয়েকদিন পরে মারা যান, হাসপাতালে বিনয় মারা যান। ঠিক আছে, তার মানে কি দেখলাম আমরা, যখন যুদ্ধটা চলছে পুলিশ ঘিরে ফেললো, ঘিরে ফেলার পরে আমরা কি পড়েছি এতক্ষণ ধরে, যে বিপ্লবীরা পুলিশের হাতে ধরা পড়ার থেকে তাদের কাছে বেটার ছিল সুইসাইড করে নেওয়া। তো সেই মুহূর্তে বাদল গুপ্ত তোমার পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বাকি কে থাকলো, বিনয় আর দীনেশ। বিনয় আর দীনেশ সাথে সাথে পিস্তল মানে গুলি চালিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তার মধ্যে আবার বিনয় বসু কয়েকদিন পরে মারা যান, কিন্তু দীনেশ বেঁচে যায়। দীনেশ বেঁচে যাওয়ার পরে কি হলো, পরবর্তীতে দীনেশকে ফাঁসির আদেশ দেওয়া হলো। যারাও বেঁচে এরকম ধরা পড়েছিল তাদেরকে তোমার ফাঁসির আদেশ দেওয়া হয়। তো দীনেশ বেঁচে গেলে বাঁচানোর চেষ্টা কেন করা হতো, যদি তার কাছ থেকে আরো কিছু কিছু খবর উদ্ধার করা যায় বিপ্লবী আন্দোলনের। তো পরবর্তীতে দীনেশের ফাঁসি হয়, এবং এই তিনজনের এই যে ঘটনাটা অলিন্দ যুদ্ধ নামে যে বিখ্যাত, সেই মানে এতটাই গুরুত্বপূর্ণ এই নামগুলো স্বাধীনতার ইতিহাসে যে তাদের কিন্তু নাম অনুসারে কলকাতার ডালহাউসি স্কোয়ারের নাম বিবিধি বাগ রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, বীণা দাস, বীণা দাসও এই সময় একজন মানে মহিলা ছাত্রী আর কি, ছাত্রী হিসেবে খুব গুরুত্বপূর্ণ বীণা দাস। তো উনি কি করেছিলেন, জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন। কোথায় না, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন হচ্ছেন স্ট্যানলি জ্যাকসন। তো স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু গুলি চালালেও কি হয়েছিল যে তিনটে পরপর গুলি চালায়, কিন্তু তিনটে গুলি হচ্ছে ইয়ের গায়ে লাগেনি। ঠিক আছে, স্ট্যানলি জ্যাকসনের গায়ে লাগেনি, এবং গায়ে তো লাগলো না, বাট উনি যে ট্রাই করেছিলেন, ঠিক আছে, এইটাই কিন্তু দুঃসাহসিক কাজ। তো পরবর্তীতে তারপরে কি হলো, বীণা দাস গ্রেপ্তার হলো এবং তার কারাদণ্ড হয়েছিল। তো পরবর্তীকালে তাকে বিভিন্ন জেলে উনি ছিলেন। ঠিক আছে, তো এই জ্যাকসনের হত্যা ছাড়াও উনি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনেও যোগদান করেছিলেন। কবে না, এই যে গ্রেপ্তার হলো তারপরে ছাড়া পেলো, তারপরে ইনি কিন্তু আবার জাতীয় আন্দোলনে যোগদান করেছিলেন। যেটা আমি আগেই বললাম যে কেউ কিন্তু থেমে থাকেনি, যে গ্রেপ্তার হচ্ছে বা মানে লোকে মারা যাচ্ছে বা ব্রিটিশ সরকার দমননীতি গ্রহণ করছে, কেউ কিন্তু থেমে থাকেনি, তারা কিন্তু আন্দোলন চালিয়েই যাচ্ছিল। তো এই ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু বীণা দাস আবার অ্যাক্টিভলি যোগদান করেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে সূর্য সেন। সূর্য সেন কেন স্মরণীয়, কেন বিখ্যাত? সূর্য সেনের সঙ্গে চট্টগ্রাম যুব বিদ্রোহ বা অস্ত্রাগার লুণ্ঠন এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো সূর্য সেন, এই যে বললাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা, তো ওটা কি ছিল, কিভাবে করেছিলেন? তো উনি বিপ্লবী সংগঠন স্থাপন করেছিলেন, বিভিন্ন মানে ওনার ফলোয়ার মানে ওনার যারা তোমার সদস্য ছিল আর কি, ওনার যারা সহকর্মী ছিল তাদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটি বিপ্লবী সংগঠন উনি গড়ে তুলেছিলেন। তো এই
সংগঠনের যারা সদস্য, ঠিক আছে, তো পরবর্তীতে তারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা গ্রহণ করেন। তো এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নাম হচ্ছে অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল, গণেশ ঘোষ, অনন্ত সিংহ ইত্যাদি। তো এনাদেরকে নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার, যেখানে অস্ত্রশস্ত্র রাখা হতো, সেটাকে এরা মানে করে নেয়, ঠিক আছে, লুট করার একটা পরিকল্পনা করে এবং করে তারা সাকসেসফুল হয় এবং চট্টগ্রামে কিছু দিনের জন্য সাময়িকভাবে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে। কিরকম স্বাধীন সরকার? যে সেখানে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সেই সময় পরিপ্রেক্ষিতে যেগুলো যোগাযোগ ব্যবস্থা ছিল, যেরকম টেলিফোন, টেলিগ্রাফ, এই সমস্ত কিছু তার বিচ্ছিন্ন করে পুরো জায়গাটাকে একদম আলাদা একটা কি বলবো, একটা আলাদা এন্টিটি বানিয়ে ফেলে, ঠিক আছে, দিয়ে সেখানে কিন্তু স্বাধীন বিপ্লবী সরকার গড়ে তুলেছিল। মানে ব্রিটিশরা সেখানে কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করা বা কিন্তু যোগাযোগ তো বিচ্ছিন্ন করে দিয়েছে, তো কোনোভাবেও তারা কিছু করতে পারছিল না। এবং এটা কিন্তু স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, গুরুত্বপূর্ণ ঘটনা। কেন? প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটারই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তো এটা কেন গুরুত্বপূর্ণ ঘটনা? যে এনারা দেখিয়ে দিয়েছিলেন যে তোমরা এখানে থাকাকালীনও কিন্তু আমরা একটা আলাদা পুরো একটা সরকার স্বাধীনভাবে আমরা গড়ে তুলতে পেরেছি, তোমরা আমাদেরকে আটকাতে পারোনি। সাময়িকভাবে হলেও আমরা গড়ে তুলতে পেরেছি। সমস্ত যোগাযোগ তোমাদের মানে পুরো এরিয়াটার পুরো যোগাযোগটা আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি, ব্রিটিশদের হাত থেকে এই জায়গাটাকে আমরা মুক্ত করেছি। এটা কিন্তু ওরা মানে করে দেখিয়েছিলেন ওনারা। তো ফাইনালি কি হয়েছিল যে ব্রিটিশ সরকারের হাতে সূর্য সেনও মানে ধরা পড়েন এবং ধরা পড়ার পরে ওনার ফাঁসি হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসবো ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে ছাত্র সমাজের কি ভূমিকা ছিল। তো ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু ছাত্ররা বেশ মানে দলে দলে যোগদান করেছিল। স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানে সেটা একদম শেষ পর্যায়ে, তখন সবাই মানে একসাথে গণবিদ্রোহে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো সেই সময় দেখা গেল যে কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস, কংগ্রেস সমাজতন্ত্রী দল বা ফরওয়ার্ড ব্লক, যেটা সুভাষচন্দ্র বসু বানিয়েছিলেন, তো সবাই একসঙ্গে এই ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে এবং এই সময় বেনারস হিন্দু ইউনিভার্সিটি কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করেছিল। মানে ওখানে ছাত্রদের প্রচুর মানে অ্যাক্টিভলি তারা অংশগ্রহণ করেছিল এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে। আচ্ছা, এই সময়কার একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রশিদ আলী দিবস পালন করা হয়। কেন? কারণটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে 7 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়, ঠিক আছে। তো উনি এতটাই জনপ্রিয় ছিলেন যে এর ফলস্বরূপ ছাত্ররা বিক্ষোভ দেখায়। কিভাবে বিক্ষোভ দেখায়? প্রথমে হচ্ছে গণপ্রতিবাদ হয়। কোথায় হয়েছিল না, কলকাতাতে একটা গণমিছিল বেরিয়েছিল, প্রচুর ছাত্র সেখানে যোগদান করেছিল। কেন? যে রশিদ আলীকে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে, তাকে গ্রেফতার করা চলবে না, এই বিষয়টা নিয়ে প্রচুর ছাত্র কলকাতার রাস্তায় নেমে মিছিল বের করে। এবং এই মিছিলে কেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই মিছিলে কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিস্ট দল, খালসা দল সবাই একসাথে, মানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, দলাদলির ঊর্ধ্বে, সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সবাই একসাথে এখানে যোগদান করেছিল, যার জন্য এটা গণপ্রতিবাদ। এছাড়া কিন্তু এই সময়ে শ্রমিকরাও যোগদান করে। কেন না, এই যখন আন্দোলন হচ্ছিল, তো এই আন্দোলনের ওপরে পুলিশ লাঠিচার্জ করে। শান্তিপূর্ণ আন্দোলনই বেরিয়েছিল, কিন্তু পুলিশ স্টিল গিয়ে লাঠিচার্জ করে এবং গুলি চালায়। তার ফলে শ্রমিকরা প্রচুর তোমার যেগুলো শিল্প মানে তারা যে সমস্ত মিলে ছিল সেখানে তারা কিন্তু করে, কি বলে, ধর্মঘট পালন করে, ঠিক আছে। এরপরে 12 ফেব্রুয়ারি ওয়েলিংটন স্কোয়ারে কলকাতা রশিদ আলী দিবস পালিত হয় এবং এখানে একটি জনসভা হয়েছিল। আবার এই জনসভাতে একসাথে কারা কারা যোগদান করেছিলেন দেখো, গান্ধীবাদী নেতা সতীশ চন্দ্র দাশগুপ্ত একটা আলাদা দল, কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ী আলাদা, মুসলিম নেতা হোসেন শাহিদ সোহরাওয়ার্দী এও কিন্তু আলাদা। তাহলে কি তিনটে আলাদা আলাদা জায়গায় হিন্দু মুসলিম নির্বিশেষে, কংগ্রেসের বাইরের অন্য দল, মুসলিম লীগ নির্বিশেষে কিন্তু এখানে একসাথে যোগদান করেছিল, একসাথে বক্তৃতা দিয়েছিল। এই রশিদ আলী দিবসের গুরুত্ব কি? প্রথমত হচ্ছে এটা একটা সফল প্রতিবাদ, গণ আন্দোলন আমরা দেখলাম, ছাত্ররা রাস্তায় নেমেছে, সব দলের ঊর্ধ্বে, সব সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সবাই যোগদান করেছে এবং সেখানে যখন পুলিশ লাঠিচার্জ করে, শ্রমিকরা পর্যন্ত তার বিরুদ্ধে ধর্মঘট করে। তার মানে কি, সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ সফল প্রতিবাদ।
আচ্ছা, এছাড়া যেটা বারবার বলছি যে এই আন্দোলনে মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, ভারতের জাতীয় কংগ্রেস সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যোগদান করে এবং এই আন্দোলনে মুসলিমদের পাশাপাশি হিন্দু জনগণ বা সবাই কিন্তু যোগদান করেছিল, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে যোগদান করেছিল। ওকে, নেক্সট আসবো দলিত রাজনীতি, মানে প্রান্তিক জনগোষ্ঠী। এটা একটা এমন জায়গা যেখানে ব্রিটিশরা অ্যাকচুয়াল খেলাটা খেলেছিল। কিরকম খেলা খেলেছিল, যে যারা দলিত ছিল, ঠিক আছে, যারা অস্পৃশ্য সমাজে যাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে, ব্রিটিশদের কি ফান্ডা ছিল, ব্রিটিশরা এনি হাউ প্রথমে হচ্ছে হিন্দু মুসলিমকে আলাদা করে দুটো দলকে লড়িয়ে দেওয়া। লড়িয়ে দিলে কি হবে, ইউনিটি থাকবে না। তো কি করবে, ব্রিটিশদের মেইন এটা ছিল ডিভাইড এন্ড রুল, মানে হচ্ছে আলাদা করে দাও, দিয়ে রাজত্ব করো। ঠিক আছে, এরা দলাদলি করে লড়ে মরুক, আমরা রাজত্ব করব, এই একটা বিষয় ছিল। তো তার জন্য ব্রিটিশদের এই ক্ষেত্রেও, মানে ওটা তো গেলে হিন্দু মুসলিমের গল্প, দলিত যখন একটা সম্প্রদায় এলো যারা সমাজের নিম্নতর শ্রেণী, যাদেরকে হচ্ছে অস্পৃশ্যতার কারণে আলাদা করে দেওয়া হচ্ছে, ব্রিটিশরা কি করলো, এই গ্রুপটাকে আলাদা করে ফোকাস করতে শুরু করলো, আলাদা করে টর্চ লাইট দেখাতে শুরু করলো যে তারাও, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের কথা ভাবছি, আমরা তোমাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেব। এবারে এই গোষ্ঠীটা কি ভাবছে যে বাহ, ব্রিটিশরা তো আমাদের জন্য ভাবছে, ওয়ারাজ আমাদের সমাজের যারা আলাদা হিন্দু রয়েছে বা যারা নেতা নেতৃত্ব রয়েছে বা জাতীয় কংগ্রেস রয়েছে, তারা তো আমাদের কথা ভাবছে না, তারা আমাদেরকে এক ঘরে করে দিচ্ছে, তাহলে কি হলো, ব্রিটিশরা ভালো, ব্রিটিশরা আমাদের কথা ভাবছে। এইভাবে পুরো দলিত যে গ্রুপটা, এটাকে নিজেদের ফেভারে আনার চেষ্টা করেছিল। এবং এই করতে গিয়ে মানে কেন, তাতে করে আলটিমেটলি কি হবে, যদি গণ আন্দোলন না হয়, সবাই যদি একসঙ্গে ইনভলভ না হয়, তারা যদি নিজেরাই নিজেদের মধ্যে লড়ালড়ি করে, আলটিমেটলি কে রুল করবে, ব্রিটিশরাই রুল করবে। তো ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা বিশ্বাসী ছিল, ঠিক আছে, ইউনিটি তারা কিছুতেই ওই একটা কথা আছে না, ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইড উই ফল, এরকম কিছু একটা আছে। মানে একসাথে থাকলে, ঐক্যবদ্ধভাবে থাকলে আমরা রাইজ করব, আর যদি এরকম ভাঙাভাঙি হয়ে যায়, দলাদলি হয়ে যায়, তাহলে আমাদের পতন হবে। তো এই ফান্ডাটাতেই কিন্তু ওরা ওই দলাদলি বা ভেঙে দেওয়া কোনো একটা গ্রুপ তারা তৈরি করতে দেবে না, এই আদর্শটা তারা নিয়েছিল। তো দলিত রাজনীতিটা কি না, দলিত রাজনীতি যেটা বললাম, সমাজের একদম যারা নিম্ন মানে সম্প্রদায় আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো তাদেরকে এই ব্রিটিশ সরকারের গল্পটা কিন্তু আমি এতক্ষণ বললাম। একদিকে ধর্মীয় বিভাজন, হিন্দু মুসলিমের ব্যাপারটা, আরেকদিকে জাতপাত, এই যেটা এখন বলছি, ঠিক আছে, এই দলিত, উচ্চ বর্ণের হিন্দু, এই যে ব্যাপারটা, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, এই যে সমাজের যে বর্ণাশ্রম প্রথা, এই জিনিসটাকে ব্রিটিশ সরকার ভীষণভাবে হাইলাইট করেছিল নিজেরা এখানে টিকে থাকার জন্য। তো গান্ধীজি কিন্তু এইটার বিরুদ্ধে ছিলেন, গান্ধীজি এই বিষয়টার বিরুদ্ধে ছিলেন যে কোনো একটা গ্রুপ পার্টিকুলারলি কোনো সুযোগ সুবিধা পাবে ব্রিটিশদের কাছ থেকে, তাদের কোনো লাভ হবে, এটা উনি চাননি। উনি চেয়েছিলেন যে নিজেদের মধ্যে পুরো জিনিসটাকে সেটেল করো, ব্রিটিশরা যাতে কোনো দলকে আলাদা করে সুযোগ সুবিধা দিচ্ছে, কোনো দলকে দিচ্ছে না, এই জিনিসটা যেন না হয়, কারণ কি সেটা আলটিমেটলি ভারতের ঐক্যতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং সেটা কিন্তু ইটস নট গুড। তো এই দলিত পুরো ব্যাপারটা কিভাবে উঠে এলো না, প্রথমে হচ্ছে মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে এই দলিতদের, মানে সমাজে যারা পিছিয়ে পড়া জাতি বা যাদের উপরে বিভিন্ন রকম ভাবে অস্পৃশ্যতার কারণে তাদেরকে একঘরে করা হয়েছে, তো তাদের সার্বিক বিকাশের জন্য সত্যশোধক সমাজ উনি স্থাপন করেছিলেন। আচ্ছা, একটা জিনিস আমি বারবার বলবো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, সালগুলো অবশ্যই একটু ক্রস চেক করে নেবে। বিভিন্ন সময় হয় কি, তোমার এত লম্বা চলে, তো হতে পারে এক দুটো কোথাও এরর থাকতে পারে, ঠিক আছে, একটুখানি সালগুলোকে নিজেরা কিন্তু ক্রস চেক করে নেবে, চোখ বন্ধ করে এটা এখানে দেওয়া, শুধু আমি এখানে বলে না, বইতেও আমি প্রচুর জায়গায় দেখেছি সালের ক্ষেত্রে বা কোনো নামের ক্ষেত্রে মিসপ্রিন্ট থাকে। তো ইতিহাসের ক্ষেত্রে আমি বারবার বলবো একটুখানি তোমরা ক্রস চেক করে নেবে। তোমরা অলরেডি এতদিন পড়ে এসছো, তোমরা একদম এখন পরীক্ষার জাস্ট আগে দাঁড়িয়ে আছো, আমি জানি তোমরা এগুলো অলরেডি এগুলো জানো বা করে এসছো, স্টিল আমি বলে দিলাম অবশ্যই কিন্তু একবার করে ক্রস চেক করে নেবে। কারণ কি এখন লাস্ট মোমেন্টে কি হয় যে কোথায় কোথায় কত কত এমসিকিউ আছে, সব পড়ো সব মুখস্থ করো, সব আনসার্স গুলো মুখস্থ করো, তো এটা করতে গিয়ে এরকম না হয় যে হয়তো কোথাও ভুল লেখা আছে, কোনোভাবে মিসপ্রিন্ট হয়েছে, তো সেইটাই হয়তো তোমাদের মধ্যে বসে গেল, ঠিক আছে, এই জিনিসটা যেন না হয়, অবশ্যই একটুখানি ক্রস চেক করে নেবে। তো
তো জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ স্থাপন করেছিলেন এই দলিতদের সার্বিক উন্নতির জন্য। তো উনি বলেছিলেন যে ব্রাহ্মণ যে রয়েছে সমাজে, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এই যে ইয়েটা রয়েছে, তো সেই ব্রাহ্মণরাই হচ্ছে দলিতদের দুর্দশার মূল কারণ। পরবর্তীতে ভি আর শিন্ডে দলিত মিশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এই দলিত মিশন সোসাইটি কি করেছিল না, সেই আবার দলিত শ্রেণীর যে অধিকার সেই ব্যাপারটাকে সুনিশ্চিত করার জন্য এই কমিটি আরো জোরদার ইয়ে করে, ঠিক আছে, এই সোসাইটি। আচ্ছা, এরপরে মানে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা বা ইংরেজরা কি করেছিল, যেটা প্রথমেই বললাম যে হিন্দু সমাজের যে এই বর্ণ ব্যবস্থা সেটাকে টিকিয়ে রেখেছিল, খুব স্বাভাবিক, সেটা তাদের নিজেদের স্বার্থেই টিকিয়ে রেখেছিল। যত বেশি দল, যত বেশি লড়ালড়ি, যত বেশি মারামারি, ওরা কি করবে, এক দলকে সুযোগ সুবিধা দিয়ে ওদেরকে নিজেদের দলে টানবে যাতে করে বাকি দলটা ঢিলে পড়ে যায় এবং আলটিমেটলি ব্রিটিশরা এখানে থেকে রাজত্ব করবে। আচ্ছা, তো এই যে তোমার বর্ণ ব্যবস্থা এই ব্যাপারটাকে তারা যখন মানে মান্যতা দিয়েছিল, টিকিয়ে রেখেছিল, তো তাদের স্বার্থে আলটিমেটলি কিন্তু সেই জন্যই দলিতদের দুর্দশাটা বেড়েছিল। আবার যখন দুর্দশা বেড়েছে তখন আবার তাদেরকেও আলাদাভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, মানে দুদিক দিয়েই ও মানে একটা সাংঘাতিক কূটনীতির মানে শিকার হয়েছিল পুরো ভারত তখন। আচ্ছা, তো তার ফলে এই সময়ে যে বর্ণ ব্যবস্থাটা ছিল তার জন্য দলিতরা সংঘবদ্ধ হয়ে নিজেদের উন্নয়নের জন্য ভাবতে শুরু করে এবং এর পরবর্তীতে বিভিন্ন খ্রিস্টান মিশনারিজ এবং সরকারি উদ্যোগে, ঠিক আছে, দলিতরা আবার যেহেতু ব্রিটিশরা তখন তাদের উন্নতি করা দরকার, কারণ কি তাতে করে দলিতরা তাদের সাপোর্ট করবে আর কি, বা তাদের ইয়ে হয়ে কথা বলবে বা জাতীয় আন্দোলনে যোগদান করবে না, এটাই চেয়েছিল। তো সেই দলিতরা কিন্তু আবার তোমার প্রচুর শিক্ষা মানে এই যে তোমার শিক্ষার বিস্তার হয়েছিল সরকারি উদ্যোগে, পাশ্চাত্য শিক্ষার বিস্তার, তো সেক্ষেত্রে দলিতরাও কিন্তু তোমার কি বলবো শিক্ষিত হয় এবং শিক্ষিত হওয়ার ফলে কি ওই নিজেদের দাবি জানানো বা আন্দোলন করার যে ইয়েটা সেটা কিন্তু তাদের মধ্যে জেগে উঠেছিল। আচ্ছা, এরপরে মহীশূর এবং কোল্হাপুর এই সমস্ত জায়গায় যে দেশীয় রাজ্য ছিল বা প্রিন্সলি স্টেট ছিল, সেখানেও কিন্তু তোমার এই অস্পৃশ্য মানুষদের জন্য সংরক্ষণ প্রথা চালু হয়। তার ফলে বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে দলিত এই আন্দোলনটাকে কিন্তু আরো জোরদার করে তোলার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্রিটিশ সরকার সমস্ত কিছু করছিল, যাতে করে আলটিমেটলি তারাই এখানে মানে কারণটাও তারাই তৈরি করছে, আবার তার সমাধানও তারাই দিচ্ছে, যাতে করে তারা আলটিমেটলি এখানে টিকে থাকতে পারে আর আমরা লড়ে মরি। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছিল, ওই গণ আন্দোলনটা করার জন্যই এত এত যে কাণ্ড কারখানা চলছিল। এবারে দলিত আন্দোলনের ক্ষেত্রে একটি বিশাল বড় নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, যে যার নাম ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রেও কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। তো ডক্টর বি আর আম্বেদকর দলিত আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন না, উনি প্রথম যখন দলিতদের সর্বভারতীয় সম্মেলন হয়, সেই প্রথম সর্বভারতীয় সম্মেলনে উনি যোগদান করেন এবং উনি কি করলেন, প্রথমেই হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন। কি না, সমাজে এই যারা উচ্চ বর্ণের হিন্দু, তারা যারা নাকি দলিতদের ওরকম একটা অস্পৃশ্যতার শিকার, তো মানে কি বলবো অস্পৃশ্যতার একটা ইয়ে করে তাদেরকে দূরে ঠেলে দিয়েছে, তাদেরকে সমাজে একঘরে করে দিয়েছে। তো এর ফলে যে সমস্ত দলিতরা সমাজ থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের আর কোনো অধিকার নেই কোনো রকম ভাবে, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কোনো অধিকার নেই, তো তাদের জন্য প্রথমেই একটা হিতকারিণী সভা প্রতিষ্ঠা করলেন। মানে কি, এই সভার উদ্দেশ্য ছিল উচ্চ বর্ণের হিন্দুদের হাত থেকে দলিতদের রক্ষা করা, যারা বহিষ্কৃত হয়েছে তাদেরকে রক্ষা করা। তারপরে উনি করে তুললেন কি না, নিপীড়িত শ্রেণীর সম্মেলন। কোথায় না, নাগপুরে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর তোমার যে একটা সম্মেলন হয়েছিল, সেখানে উনি ইয়ে হিসেবে সভাপতি হিসেবে সহসভাপতি হিসেবে নিযুক্ত হন। এরপরে উনি মনুস্মৃতি, যেটা ব্রাহ্মণদের একটা বিশাল বড় মানে খুব মান্য করে, তারা মানে আর কি বইটাকে, এটা উনি প্রকাশ্যে পুড়িয়ে দেন। এবং কি ছিল তখন একটা প্রথা যে হিন্দুদের সাথে এক মন্দিরে তারা প্রবেশ করতে পারবে না, এক পুকুর থেকে জল ব্যবহার করতে পারবে না, তোমার সেম পাবলিক প্লেসে তারা যেতে পারবে না, ছায়া মারাতে পারবে না, মানে দলিতদের ছায়া যেন কোনো হিন্দুদের গায়ে না পড়ে, এরকম ভুলভাল সামাজিক কুসংস্কার অনেক কিছু ছিল।
তো সেই যে তোমার সর্বসাধারণের ব্যবহৃত পুকুর থেকে দলিতদের জল তোলার যে অধিকার, এই ব্যাপারটা মানে কি সবাই যে পুকুরটা ব্যবহার করছে সেখানে দলিতদের ইয়ে করতে দেওয়া হবে না, যাদেরকে সমাজের নিকৃষ্ট শ্রেণী হিসেবে আলাদা করে রাখা হতো এরকম বলে। তো সেই বিষয়ে উনি একটি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এবং মনুস্মৃতি গ্রন্থটাকে উনি পুড়িয়ে দিয়েছিলেন, মানে অমান্য করে ওটাকে পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওনার মনে হয়েছিল ওটাই যে এই বইতে যারা লেখা আছে তার ফলে সমাজের এই বিভাজন, আর ব্রাহ্মণরা সেই বইটাকে ভীষণভাবে মানতো। আচ্ছা, এরপরে উনি বিভিন্ন সেই সময় মানে কমিটি গঠন করেন, সংগঠন প্রতিষ্ঠা করেন। কিরকম? উনি সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস গঠন করেন এবং কংগ্রেস বিরোধী একটি অবস্থান গ্রহণ করে। ইনিশিয়ালি কিন্তু কংগ্রেস বিরোধী অবস্থান। কেন? কারণটা হচ্ছে জাতীয় কংগ্রেস তখন গণ আন্দোলনের পেছনে একদম ভীষণভাবে সক্রিয় এবং দলিত মানে কি তাদের ইয়েতেই মানে যেটা ছিল এই যে হিন্দু সমাজে যে একটা বর্ণাশ্রম প্রথা, এই বিষয়টার উপরে কেউ মানে আলোকপাত করেনি যে এটা তুলে দেওয়া উচিত, কারণ কি সমাজের একদল কিন্তু একদম পিছিয়ে পড়ছে, একদম মার খাচ্ছে। তো এই যে তোমার কি বলবো মানে বর্ণাশ্রম প্রথা, তো সেইটাকে না সরিয়ে সবাই গণ আন্দোলনের পেছনে তখন দৌড়চ্ছে, এরকম অবস্থা। কারণ তখন এমন একটা মানে অত্যাচারের পর্যায়ে বেড়ে গেছে ব্রিটিশদের দ্বারা যে সেটা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছিল। আর এদিকে আবার দলিতরা তারা হচ্ছে সামাজিকভাবে অত্যাচারিত, তারা কিন্তু ব্রিটিশদের থেকে অতটা অত্যাচারিত না, মানে তাদের কাছে তখন নিজেদের সামাজিক উদ্ধার হওয়াটাই বিশাল বড় একটা ইয়ে ছিল, কারণ কি তারা সামাজিকভাবে কোথাও গিয়ে দাঁড়াতে পারছিল না। ঠিক আছে, তো এরপরে পুনা চুক্তিতে পুনা চুক্তি উনি করেন গান্ধীজির সঙ্গে। কেন করেছিলেন? কারণ ম্যাকডোনাল্ড, যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তো সেই উনি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এটা চালু করেছিলেন। তো এই নীতি অনুযায়ী কি হয়েছিল না, হিন্দু সমাজ দুটো ভাগে বিভক্ত হয়, উচ্চ বর্ণ হিন্দু আর অনুন্নত শ্রেণী, এরকম ভাবে ভাগ করে অনুন্নত শ্রেণীকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তার ফলে কি হলো, সমাজে দুরকম ব্যাপার চালু হলো, একদল সুযোগ সুবিধা পাচ্ছে, একদল পাচ্ছে না, যাতে করে তাদের মধ্যে আরো বিভেদ সৃষ্টি হয়। গান্ধীজি এটার ছিলেন এবং উনি অনশন স্টার্ট করেছিলেন। তো ফাইনালি অনশন করে জিনিসটা এতটাই খারাপ জায়গায় চলে গেছিল যে গান্ধীজি আর আম্বেদকর একটা চুক্তিতে আসেন তারপরে। ঠিক আছে, এবং এই চুক্তিটার নামই হচ্ছে পুনা চুক্তি। ওকে, তো পুনা চুক্তির আগে, পুনা চুক্তি তো আমরা পড়বো, এক সেকেন্ড, হ্যাঁ পুনা চুক্তি আমরা পড়বো, তার আগে যেটা দেখবো যে গান্ধীজি এবং আম্বেদকর বিতর্ক, যে গান্ধীজি আর আম্বেদকরের তারা দুজনেই দলিতদের ব্যাপারেই কথা বলেছেন, দলিতদের জন্য ভেবেছেন, দলিতদের জন্য তাদের সার্বিক উন্নয়নের জন্য ভেবেছেন বা করেছেন, কিন্তু তাদের কিন্তু বিভিন্ন রকমের মানে প্রচুর পার্থক্য ছিল। এই যে দলিতদের বিষয়ে যে তোমার অ্যাক্টিভলি আন্দোলন করা, এই বিষয়ে দুজনের কিন্তু বিভিন্ন ভাবে পার্থক্য ছিল, আদর্শগত, তারপরে দৃষ্টিভঙ্গিগত। কি কি পার্থক্য ছিল দেখো, প্রথমে হচ্ছে যেটা দৃষ্টিভঙ্গিগত, গান্ধীজি মেইনলি পুরো সমস্যাটাকে দেখেছিলেন মানবিকতার দিক থেকে, মানে হিউম্যানিটিজ এর দিক থেকে। ঠিক আছে, তো এই মানবিকতার দিক থেকে দেখেছিলেন, মানে উনি বলেছিলেন যে দেখো সবাই ভগবানের সন্তান, তো এরকম একটা দলকে সমাজ থেকে আমরা বহিষ্কার করে দিচ্ছি, তাদেরকে যতটা সম্ভব তাদের সঙ্গে খারাপ করে চলেছি, এটা যাতে না হয়। ঠিক আছে, তো এই জন্য উনি সমাজ থেকে এইরকম যে একটা মানে দুরকমের যে ব্যাপার, দুটো দল হয়ে যাচ্ছে, দুরকম একটা দলকে এতটা মানে কোনো অধিকার দেওয়া হচ্ছে না, তো উনি এটার এগেইনস্টে যে সবাই ভগবানের সন্তান, সবাইকে সমান আদর করা উচিত, উনি এইটা বলেছিলেন। ঠিক আছে, তো সেই জন্য উনি অস্পৃশ্যতা নিবারণের উপরে জোর দিয়েছিলেন এবং উনি হরিজন নামে একটি পত্রিকা প্রকাশ করেন এবং সেখানে এই দলিতদের ব্যাপারে লেখালেখি করতেন এবং তাদের সপক্ষে জনমত গঠন করার চেষ্টা করেন। অন্যদিকে আম্বেদকর কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণ তো ঠিক আছে, উনি বলেছিলেন যেটা মেইন, তাদের অর্থনৈতিক অধিকারটাকে যেন দেওয়া হয়, অর্থনৈতিক অধিকার যেন তাদের প্রতিষ্ঠিত করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে পদ্ধতিগত পার্থক্য।
তো গান্ধীজির যে দৃষ্টিভঙ্গি ছিল, তো সেক্ষেত্রে উনি কি করেছিলেন যে যেগুলো মেইন সমাজের, উনি বলেছিলেন যে যেরকম দলিতদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, এক পুকুর থেকে জল তুলতে দেওয়া হয় না, এই জিনিসগুলো দূর করা হোক। তো উনি তার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেন, যে তাদেরকে একসাথে মন্দিরে প্রবেশ করতে দিতে হবে, সবাই মিলে একসঙ্গে বসে খেতে পারবে, এই জিনিসগুলোর উপর উনি জোরদার করেন। কিন্তু আম্বেদকর চেয়েছিলেন যে এসব করে কিচ্ছু হবে না, যাতে দলিতদের দুর্দশাটা, সামাজিক বা অর্থনৈতিক যে দুর্দশা, সেটা যাতে সার্বিকভাবে দূর হয় সেটা দেখতে হবে। আমার দরকার নেই মন্দিরে প্রবেশ করার, আমার দরকার নেই একসাথে খেতে বসার, ওগুলো করে কি হবে যদি মানে একটা দলকে এরকম এক ঘরে করে দেওয়া হয়। তো সেই জন্য উনি চেয়েছিলেন দলিতদের দুর্দশা, সামাজিক এবং অর্থনৈতিক দুরবস্থা যাতে দূর হয়। আবার বর্ণাশ্রম সম্পর্কিত কি বিভেদ ছিল? গান্ধীজি ছিলেন এই যে বর্ণাশ্রম, মানে উনি চেয়েছিলেন যে বর্ণাশ্রমটা থাকুক, কিন্তু সেটা থেকেও মানে ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের সঙ্গে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখবে, ক্ষত্রিয়রা শূদ্রদের সঙ্গে বৈশ্যদের সঙ্গে, ব্রাহ্মণরা বৈশ্যদের সঙ্গে শূদ্রদের সঙ্গে, সবাই সবার সঙ্গে ভ্রাতৃত্বটা বজায় রাখবে। মানে ভলেই কেউ ব্রাহ্মণ বা কেউ বৈশ্য, কিন্তু সবার মধ্যে একটা ভাব ভালোবাসা থাকবে, এটা উনি চেয়েছিলেন, সবার মধ্যে যাতে সম্প্রীতি ভ্রাতৃত্ব বোধ থাকে। কিন্তু বি আর আম্বেদকর কিন্তু এই পুরো বর্ণাশ্রম যে প্রথা, এইটাই উনি তুলে দিতে চেয়েছিলেন। ওনার মতে এই প্রথাটাই হচ্ছে সমস্ত কিছু সমস্যার মূলে। তো তার জন্য মনুস্মৃতি যেটা শাস্ত্রগ্রন্থ, সেটাকে উনি পুড়িয়ে দেন, এটা আমরা আগেও বললাম। তো সেটাকে উনি মানে মানে ওটাকে পুরোই অগ্রাহ্য করেছিলেন, যে এই পুরো প্রথাগুলোই তুলে দিতে হবে, ওনার মতে ছিল। এরপরে রাজনৈতিক অধিকারের সম্পর্কিত কি পার্থক্য ছিল না, আম্বেদকর দলিতদের জন্য যখন কোনো কিছু করেও কিছু হচ্ছে না, উনি পৃথক নির্বাচন মণ্ডলী দাবি করেন, যে আলাদা করে তাদের দিতে হবে, নির্বাচনের যে ব্যাপারটা সেইটা করতে হবে, এবং তাদের একজন প্রতিনিধি থাকতে হবে, যে যাকে হচ্ছে ওরা ভোট দেবে, বা সেও হয়তো দলিত মানে যদি তোমার নির্বাচনের ক্ষেত্রে প্রতিনিধি হয়ে আসে, তাহলে দলিতদের কথা তারা সেই নেতা ভাববে। তো তার ছাড়াও কি করলো না, লন্ডনে যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল, সেখানে আবার দলিত শ্রেণীর জন্য আইনসভায় আসন সংরক্ষণের কথাও উনি বলেন, এবং এর ভিত্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন, এবং পুরো হিন্দু সমাজকে দুভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে বর্ণ হিন্দু আর একটা হচ্ছে অনুন্নত শ্রেণী। এই দুই ভাগে ভাগ করে অনুন্নত শ্রেণী যারা, ঠিক আছে, মানে এর ফলে আরো অবভিয়াসলি জটিলতা সৃষ্টি হলো, এবং অনুন্নত শ্রেণীকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হলো। তো সেটাই বেসিক্যালি ওই দলিতদের গ্রুপটা যেটা, সেটা ছিল। তো এটা অলরেডি বললাম যে এর জন্য গান্ধীজি অনশনে বসেন, এবং তারপরে ফাইনালি সবটা রক্ষা করার জন্য সার্বিকভাবে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে চুক্তি হয়, যেটা হচ্ছে পুনা চুক্তি নামে পরিচিত। আচ্ছা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বেসটা আমরা পড়লাম, এই যে পৃথক নির্বাচন মণ্ডলী বা পৃথক আইনসভা গঠনের যে দাবি, তো সেটা যখন জানানো হয় লন্ডনে গোল টেবিল বৈঠকে, তখন ব্রিটিশরা তো সেটা লুফে নিল, তারা তো সেটাই চাইছে যাতে করে এই বিভাজনটা আরো বেড়ে যায়। তো রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করলেন, এবং এই বাটোয়ারা নীতির কি কি উল্লেখযোগ্য মানে বিষয় না, ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করে দেওয়া, যেটা বললাম এক্ষুনি, মানে ব্রিটিশরা কিন্তু এটাই চাইছিল, হিন্দু সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরা, মানে একে তো হিন্দু আর মুসলিমদের মধ্যে ফাটল আছে, ওরা এবার চাইছে হিন্দু সমাজটাই দুটো ভাগে ভাগ হয়ে যায়, হিন্দুরা নিজেদের মধ্যেও লড়ালড়ি শুরু, মানে সবাই আলটিমেটলি সবার সাথে মারামারি করছে তখন, এরকম একটা পর্যায়ে। এই তারপরে মানে এছাড়া দলিতদের পৃথকভাবে যে এই স্বীকৃতি দান করা হচ্ছে, তার ফলে তাদেরকে ব্রিটিশ সরকারের অনুগত শ্রেণীতে পরিণত করা। তাহলে তিনটে, একটা হচ্ছে জাতীয় আন্দোলনকে দুর্বল করবে, একটা হচ্ছে হিন্দু সমাজের মধ্যেই ফাটল ধরাবে, আরেকটা হচ্ছে দলিতরা যাতে করে ব্রিটিশদের অনুগত শ্রেণীতে পরিণত হয়। এটা ছিল হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মেইন বক্তব্য। এই প্রেক্ষাপটেই কিন্তু পুরো মানে এইগুলোই ওরা চেয়েছিল ব্রিটিশরা। তো তারপরে তোমার দলিত যখন মানে হলো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যখন করা হলো, চালু করা হলো, তো তার ফলে আমরা পড়লাম যে পুরো হিন্দু সমাজ, ঠিক আছে, বাটোয়ারার মূল বক্তব্য হিসেবে কি হলো না, এই যে তোমার বিভিন্ন যে সংখ্যালঘু সম্প্রদায়, ঠিক আছে, মেইন প্রেক্ষাপট তো উদ্দেশ্য তো এইটা, যাতে জাতীয় আন্দোলন না হতে পারে, দলিতরা যাতে ব্রিটিশ অনুগত হয়ে যায়, এবং
তোমার হিন্দু সম্প্রদায়ের মধ্যে যাতে ঐক্যতা নষ্ট হয়, এই সমস্ত করে টোরে। আর তারপরে হচ্ছে যে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া, তাদেরকে কি অধিকার দেওয়া হলো। তো এই চারটে বুদ্ধি লাগিয়ে আলটিমেটলি বাটোয়ারায় কি বলা হলো এই নীতিটাতে, যে এই যে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় যারা হচ্ছে সংখ্যায় কম, কারণ কি হিন্দুরা সংখ্যায় বেশি ছিল, সংখ্যা গরিষ্ঠ এখনো তাই, তো সেই সংখ্যালঘু সম্প্রদায় যারা কারা, যেরকম ধরো মুসলিম, শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, এদেরকে পৃথক তোমার নির্বাচনের অধিকার দেওয়া হবে। প্রথম কথা এটা বলা হলো। হিন্দু সমাজকে দুটো ভাগে ভাগ করা হবে, বর্ণ হিন্দু এবং অনুন্নত শ্রেণী দিয়ে। এই দুটো ভাগে ভাগ করে অনুন্নত শ্রেণীকে আবার পৃথক নির্বাচনের একটা মানে তাদের জন্য একটা আলাদা সেট অফ নিয়ম চালু করা হবে। ঠিক আছে, তো এই তার মানে কি সংখ্যালঘু বা দলিত এই পুরো গ্রুপটাকে আলাদা করে নিজেদের ফরে নিয়ে আসা, নিজেদের ফেভারে নিয়ে আসা, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। তো এইটাই হচ্ছে ব্রিটিশদের বিভাজন ও শাসন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ঠিক আছে, তো এই বৈষম্যমূলক নীতির জন্যই এরপরে গান্ধীজি অনশন শুরু করলেন, এবং অনশনের ফলে আলটিমেটলি আম্বেদকরের সঙ্গে ওনার যে একটা ফাইনাল চুক্তি হলো, সেটা হচ্ছে 1932 সালে পুনা চুক্তি। ঠিক আছে, 1932 সালে পুনা চুক্তি। পুনা চুক্তিতে কি বলা হলো, মূল শর্তগুলো কি, দুদিকের কথাই, মানে গান্ধীজির কথাও থাকলো, আম্বেদকরের কথাও থাকলো। কি রকম না, সবাই মানে অনুন্নত শ্রেণী বা হরিজন, ঠিক আছে, মানে উন্নত ও অনুন্নত হিন্দু, এই যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সবাই যৌথভাবে ভোট দেবে, কোনো আলাদা কিছু না, দুই দলই ভোট দিতে পারবে, এক দল পারবে আরেক দল পারবে না, এটা যাতে না করা হয়। এদিকে আম্বেদকরের কথা কি না, হরিজন বা যারা দলিত সম্প্রদায় তারা হচ্ছে হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত হবে। এছাড়া হরিজনদের জন্য আইনসভায় আসন সংখ্যা বরাদ্দ করা হবে এবং মানে দ্বিগুণ করা হবে, এবং তার সাথে সাথে সেটা সংরক্ষিত করা হবে, এটা বলা হলো। আবার সরকারি চাকরির ক্ষেত্রেও অনুন্নত শ্রেণীকে মানে সরকারি চাকরি যেন তারা পায়, এরকম নাকি শুধুমাত্র হিন্দু উচ্চ হিন্দুরাই পাচ্ছে। ঠিক আছে, আর 10 বছর পরে এই সংরক্ষিত আসন ব্যবস্থা যেটা মানে 10 বছরের জন্য থাকবে, তারপরে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এরকম ভাবে তোমার পুনা চুক্তির কথা বলা হলো। এরপরে যেটা বাংলায় দলিতদের কি অবস্থা, বাংলায় দলিতদের যে অবস্থা সেটাকে বলা হচ্ছে বাংলার নমশূদ্র আন্দোলন। তো নমশূদ্ররা কারা ছিলেন, নমশূদ্র বা তাদেরই নাম হচ্ছে মতুয়া বা তাদেরই নাম হচ্ছে চন্ডাল। কোথাকার লোকেরা না, পূর্ব বাংলার খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল এই সমস্ত জায়গাকার কৃষিজীবী যারা দলিত মানুষ ছিলেন তারাই হচ্ছে নমশূদ্র নামে পরিচিত। তো তাদেরও মূল ফান্ডাটা কি ছিল, উচ্চ বর্ণের মানুষের লাঞ্ছনার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা আন্দোলনটা শুরু করেছিল। তো তাদের আন্দোলনের জন্য তারা কি কি করেছিল না, তারা নিজেদের জন্য পৃথক সংগঠন করে তোলে, যাতে করে তাদের সার্বিক উন্নতি হয়, আলাদা করে সংগঠন করে তারা আন্দোলন করে, এবং তাদের একটি মুখপত্র ছিল যার নাম হচ্ছে পতাকা। তো এই পতাকা পত্রিকাতে তোমার কি বলবো, মানে নমশূদ্ররা বিভিন্নভাবে নিজেদেরকে মানে ওরা নিজেদেরকেও ওই সমাজের উন্নত শ্রেণীর সঙ্গে তুলনামূলক একটা রেখে নিজেদেরকে ব্রাহ্মণ গোষ্ঠীভুক্ত বলে দাবি করেন, এবং ব্রাহ্মণদের বিভিন্ন রীতিনীতি যা যা রয়েছে সেগুলো তারাও নিজেদের সমাজের ক্ষেত্রে সেগুলোই ফলো করতে থাকে, যাতে করে মানে তাদের একটা হয়েছিল যে ওই রীতিনীতিগুলো যদি আমরাও ফলো করি, সবাই যদি করতে থাকে, তাহলে একটা টাইমে পরে গিয়ে কি হবে, সবাই সমান একটা জায়গায় চলে আসবে। আচ্ছা, এছাড়াও পতাকা পত্রিকাতে আরো সেই সময়কার দুর্দশার কথা তুলে ধরা হয়, বলা হয়েছিল যে হিন্দু যারা উচ্চবর্ণীয় হিন্দু তারা প্রায় 25 লক্ষ নমশূদ্রকে অত্যাচার করে চলেছে, তার জন্য নমশূদ্রদের বা দলিতদের আজকে মানে এরকম এত দুরবস্থা হয়েছিল, মানে বাংলায় যারা দলিত আর কি তারাই তো নমশূদ্র, তো তাদের উপরে হিন্দুরা অত্যাচার করছে বলেই, উচ্চবর্ণের হিন্দুরা অত্যাচার করছে বলেই তাদের এত দুর্দশা। এবং যেটা প্রথমে বলেছিলাম, ঠিক আছে, যে বা সাম্প্রদায়িক বাটন নীতিতেও দেখলে যে ওরা যাতে ব্রিটিশদের অনুগত হয়ে থাকে, এই বিষয়টার জন্যই কিন্তু এত কাণ্ড। তো সেটাই হলো কি, ব্রিটিশ সরকারের উদার নৈতিক মনোভাব, তাদের মনে হয়েছিল
যে ব্রিটিশ সরকার বোধহয় খুব উদার, ঠিক আছে, কারণ কি ব্রিটিশ সরকার তাদের কথা ভেবে ভেবে বিভিন্ন তাদের সুযোগ সুবিধা দিচ্ছে, মানে আসলে যে সেটা তাদেরকে লড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে তারা মানে ভারত কোনোদিনও স্বাধীন হতে না পারে, এই বিষয়টার জন্য যে ব্রিটিশরা এগুলো করছিল এটা তারা বোঝেনি, এবং তার জন্য তারা কিন্তু তাদের মনে হয়েছিল ব্রিটিশরা তারা প্রচন্ড উদারনৈতিক মনোভাব বহন করছে। তো সেই বিষয়ের উপরে তারা সম্পূর্ণভাবে আস্থাশীল ছিল, এই বিষয় নিয়ে কিন্তু পত্রিকায় লেখা হতো, পতাকা পত্রিকায়। তো এই নমশূদ্রদের যারা ধর্মগুরু বা ধর্মপ্রচারক, যেরকম প্রভু জগবন্ধু, হরিচাঁদ ঠাকুর, এরা কিন্তু বিভিন্ন সময়ে নমশূদ্র আন্দোলনকে চালিয়ে গেছেন। এরকমই একজন হলেন যে হরিচাঁদ ঠাকুর, তার কথা যে বললাম, তো শ্রী হরিচাঁদ ঠাকুর তার শিষ্যদের মতুয়া বলতেন, মতুয়া বলে ডাকতেন, এবং এনার মূল লক্ষ্য ছিল হচ্ছে আত্মমর্যাদা সৃষ্টি করা। উনি বলতেন যে খাও চাই না খাও, পড়াশোনাটা শেখো, নিজেরা মাথা উঁচু করে বাঁচতে শেখো, কারোর পায়ের তলায় দলিত হয়ে থেকো না, ঠিক আছে। তো আত্মমর্যাদার করার জন্যই কিন্তু উনি এই আন্দোলন চালিয়েছিলেন, এবং উনি সমাজের যে এই যে তোমার বর্ণ প্রথা, যে পুরোহিত বা ব্রাহ্মণরা উচ্চ পর্যায়ে আছে আর বাকিরা সবাই হচ্ছে অস্পৃশ্য, তো এই ব্যাপারটার বিরুদ্ধে উনি কিন্তু সোচ্চার হন বা প্রচুর বলেছিলেন। এবং উনি ওনার যে এই সমস্ত আদেশ, সেগুলো হচ্ছে তোমার বিভিন্ন আচরণবিধি বা দ্বাদশ আজ্ঞা, ঠিক আছে, এই নামে পরিচিত ছিল, এবং এগুলো এই মতুয়ারা বা পরবর্তীতে নমশূদ্ররা তারা পালন করত। আচ্ছা, তারপরে হরিচাঁদ ঠাকুরের পরে গুরুচাঁদ ঠাকুরও কিন্তু এই আন্দোলনকে আবার এগিয়ে নিয়ে গেছিলেন, এবং মনুস্মৃতিকে এরা কেউ পালন করতেন না, এবং মনুস্মৃতির ওপরেই কিন্তু সবার রাগটা ছিল, যে মনুস্মৃতিতে যারা লেখা রয়েছে এই বর্ণপ্রথার কথা, তাই জন্যই আজকে মানে নমশূদ্র বা দলিতদের এতটাই দুরবস্থা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে। তো এই গোষ্ঠী যেটা বললাম আগে নাম ছিল চণ্ডাল, ঠিক আছে, তারপরে গুরুচাঁদ ঠাকুর এই চণ্ডালদের নাম পরিবর্তন করার জন্য উনি দাবি জানান, এবং নমশূদ্র নাম রাখার একটা দাবি জানান, যেটা 1911 সালে যে জনগণনা হয়েছিল সেখানে সেটা স্বীকৃতি লাভ করে, এবং তারপর থেকেই তারা নমশূদ্র নামে পরিচিত হয়। তারপরে প্রমথরঞ্জন ঠাকুর কিন্তু আবার জাতীয় কংগ্রেসের সাথে, মানে আস্তে আস্তে পাল্টাচ্ছে কিরকম আন্দোলনটা, প্রথমে হচ্ছে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ছিল সবাই, তারপরে কিন্তু আবার জাতীয় কংগ্রেসের সাথে একসাথে এই তোমার কি বলবো, মানে গণ আন্দোলনে একসাথে উনি যোগদান করার কথা ভাবেন, এবং যেটা তোমার বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় সেটার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ জানায় পরবর্তীতে, ঠিক আছে। তারপরে এই বাংলায় নমশূদ্ররা মানে পরপর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তারপর প্রমথরঞ্জন ঠাকুর, এরপরে এলেন যোগেন্দ্রনাথ মন্ডল। যোগেন্দ্রনাথ মন্ডল কিন্তু এই যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে আরো মানে পুরো রূপটাই পাল্টিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিরকম বিভিন্ন নেতার হাত ধরে রূপটাই পাল্টিয়ে যাচ্ছে। তো উনি কি করেছিলেন, উনি বেসিক্যালি আম্বেদকরের যে নিম্নবর্ণ ফেডারেশন ছিল তার সঙ্গে যুক্ত ছিলেন, এবং মুসলিম লীগের মানে ওদিকে আম্বেদকরের যে নিম্নবর্গ ফেডারেশন তার সঙ্গে উনি যুক্ত ছিলেন, আবার মুসলিম লীগের রাজনীতির সঙ্গেও কিন্তু উনি যুক্ত ছিলেন। মানে কি, মানে একটা জিনিস দেখো, যে জিনিসটা আগে শুধুমাত্র প্রাথমিকভাবে ওই অস্পৃশ্যতা বা সামাজিকভাবে পিছিয়ে পড়া এই দিয়ে শুরু হয়েছিল, আস্তে আস্তে, এবং ইনিশিয়ালি যেটা হচ্ছে ব্রিটিশদের কে ফেভার করছিল, যে তাদের অনুগত হয়ে থাকা, জাতীয় কংগ্রেস খারাপ, তো তারপরে কিন্তু একটা সময় গিয়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনে করার কথাই ভাবা হয়েছিল, মানে বিভিন্ন একটা আন্দোলন তো একদিনে হয়ে একদিনে শেষ হয় না, তো এই যে বিভিন্ন রূপ, সেটার মানে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এই দলিতদের আন্দোলনটা গেছিল বাংলার ক্ষেত্রে, মানে বাংলার ক্ষেত্রেও, পুরো ভারতের ক্ষেত্রে as well as বাংলার ক্ষেত্রেও। তো এরপরে যখন তোমার স্বাধীন ভারত হলো, ভারত স্বাধীন হলো, তারপরে আমরা যে এরপরে চ্যাপ্টার আমরা যেটা পড়বো, দেশভাগের সময় যেটা তোমার উদ্বাস্তু সমস্যা, ঠিক আছে, ওদিক থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে যে যারা হিন্দু এবং শিখ তারা যে ভারতে চলে এসেছিল, তো সেই সময় কিন্তু পূর্ব বাংলায় যারা নমশূদ্র ছিল, সেই পূর্ব বাংলায় নমশূদ্রদের উপর কিন্তু প্রচুর দমন পীড়ন এবং অত্যাচার হয়, এবং তার জন্য প্রচুর নমশূদ্র পূর্ব বাংলা থেকে
মানে পূর্ব বাংলা বা এখন যেটা বাংলাদেশ বা তখন ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান, সেখান থেকে ভারতে অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গে কিন্তু সেই সময় প্রচুর দলে দলে বাস্তুহারারা বা উদ্বাস্তুরা এদেশে এসে আশ্রয় নিয়েছিলেন, এবং এইটাই কিন্তু উদ্বাস্তুদের মেইন জায়গাটা কিন্তু এটা, ওয়ান অফ দ্য মেইন জায়গা। তো চলো, এই ছিল চ্যাপ্টার 7 হিস্ট্রি কই। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 এর সামারি। আশা করি হেল্পফুল হবে তোমাদের একদম ফাইনাল রিভাইজ করার জন্য। ঠিক আছে, তো পড়াশোনা করো ভালো করে মন দিয়ে, আর কয়েকটা দিন। আশা করি সবার পরীক্ষা দারুণ হবে, একদম ফাটিয়ে প্রিপারেশন নাও, ফাটিয়ে পরীক্ষা দাও। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার আবার নেক্সট ডে পেয়ে যাবে। চলো তাহলে আজকের মতো টাটা।